আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ক্লাস মানবদেহের প্রতিরক্ষা সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা পড়েছি প্রতিরক্ষা কি, ইমিউনিটির সাথে সংশ্লিষ্ট আমাদের শরীরে কী কী কোষ আছে এবং অঙ্গ আছে, কয় ধরনের ইমিউনিটি আছে বা প্রতিরক্ষা সিস্টেম, ডিফেন্স লাইন, 3 ধরনের ডিফেন্স লাইন আছে। আচ্ছা, আমরা আজকের ক্লাস শুরু করার আগে তোমরা যারা ক্লাসে জয়েন করছো সবাই সাউন্ড ঠিকঠাক মতো পাচ্ছ কি না, সব ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ওকে, কেউ একদিন জানাও, তাহলে আমরা এরপরে ক্লাস শুরু করে দিব। মাহাদি হাসাব বলছো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। মাহাদি, আমাকে একটু জানাও যে তুমি সাউন্ড ঠিকঠাক পাচ্ছ কিনা বা আমাদের স্ক্রিন ক্লিয়ার কিনা। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা সবাই কেমন আছো জানাও। আমরা তাহলে আজকের পড়াটা শুরু করে দিব, কারণ আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ ভাইটাল কিছু পড়াশোনা আছে। এখান থেকে মেডিকেল অ্যাডমিশন বলো, যে কোনো অ্যাডমিশন টেস্টেই বলো, এখান থেকে অনেক বেশি প্রশ্ন এসে থাকে। এবং ফার্দার তোমরা যদি নেক্সট মেডিকেলে পড়াশোনা করো, তখন দেখবা এটার উপরে পুরো একটা তোমার সাবজেক্টই আছে, যেটাকে বলা হয় ইমিউনোলজি। কেমন, মানে তোমার ওইখানে অনেক অনেক চ্যাপ্টার নিয়ে এই সাবজেক্টটা আছে আর কি। হ্যাঁ ভাইয়া, ভালো আছি। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, সব ঠিক থাকলে তাহলে আমরা আজকের পড়াশোনাটা শুরু করি। তো আমরা ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন ডিফেন্স পড়ে ফেলছি, যে এখানে কি কি আছে এবং কোনটা কোন ধরনের আমাদেরকে ইমিউনিটি দেয়। তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইন ডিফেন্স নন স্পেসিফিক এবং ওরা সহজাত বা ইননেট। আর থার্ড লাইন ডিফেন্স কি, এরা স্পেসিফিক এবং এরা অর্জিত বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে এই কথাগুলো আমাদের মনে থাকলো। এরপরে ফার্স্ট লাইন ডিফেন্সে কী কী কন্টেন্ট আছে আমরা দেখছি, 9টা কন্টেন্ট। সেকেন্ড লাইনে কয়টা কন্টেন্ট আছে? 6টা কন্টেন্ট। আর থার্ড লাইনে 3টা কন্টেন্ট, ঠিক না? লিম্ফোসাইটগুলো আর অ্যান্টিবডিগুলো। ওকে, তাহলে এখন আমরা পড়বো ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিলের ভূমিকা। তাহলে এই যে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল, ওরা কী করে বলো তো? ওরা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে। এজন্য এদের আরেক নাম কি? এদের আরেক নাম ফ্যাগোসাইট। ঠিক আছে, এদের আরেক নাম ফ্যাগোসাইট। ওরা কী করে? ওরা ফ্যাগোসাইটোসিস করে। আচ্ছা, তাহলে এখন আমরা ম্যাক্রোফেজ নিয়ে একটু পড়াশোনা করব। তাহলে ম্যাক্রোফেজ খেয়ে, তাহলে ম্যাক্রোফেজই মেনলি খাওয়া দাওয়ার বিষয়টা, মানে জীবাণুকে ধ্বংস বা ভক্ষণ করার ক্ষেত্রে ম্যাক্রোফেজই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ওকে, আচ্ছা, তাহলে ম্যাক্রোফেজ কি? মেনলি ম্যাক্রোফেজ আসলে একটা মনোসাইট। কখন? সে যখন রক্তে থাকে, ঠিক আছে? রক্ত থেকে সে যখন টিস্যুতে চলে আসে, তখন তাকে বলা হয় ম্যাক্রোফেজ। ওকে, আচ্ছা, তাহলে সে রক্তে কতক্ষণ থাকে? রক্তে 10 থেকে 20 ঘন্টা থাকে, ঠিক আছে? 10 থেকে 20 ঘন্টা থাকার পরে সে টিস্যুতে চলে আসে। আচ্ছা, চলে আসলে সে তখন তার অ্যাকচুয়াল সাইজের চেয়ে প্রায় 5 গুণ বড় হয়ে যায়। তাহলে মনোসাইট রক্ততে যা ছিল তার 5 গুণ বড় হয়ে তার দৈর্ঘ্য হয়ে যায় কত? 60 থেকে 80 মাইক্রোমিটার পর্যন্ত। আচ্ছা, তাহলে এই ম্যাচিউরড মনোসাইটটাকে ম্যাক্রোফেজ বলে, মানে পরিণত মনোসাইটকে ম্যাক্রোফেজ বলে। তাহলে আমরা এটা লাস্ট ক্লাসে জানছি এটাই, যে ম্যাক্রোফেজ আর আলাদা কিছু না, মনোসাইটটাই ম্যাক্রোফেজ। বাট কখন? যখন মনোসাইটটা টিস্যুতে চলে আসার সময় সে প্রায় 5 গুণ বড় হয়ে যায়। এই জন্য তাকে বলে একটা বড় ধরনের কোষ। ম্যাক্রো মানে দিয়ে বড়, ঠিক না? আচ্ছা, তাহলে সে এছাড়া মানে স্থায়ীভাবে থাকে। পার্মানেন্ট কই থাকে? ফুসফুসে, যকৃতে, বৃক্কে, যোজক টিস্যু, মস্তিষ্ক, লসিকা গ্রন্থিতে, প্লিহাতে। তাহলে তুমি জানো, ফুসফুসে থাকলে তখন তাকে বলা হয় অ্যালভিওলার ম্যাক্রোফেজ। যকৃতে থাকলে তাকে বলা হয় কুফার সেল। কিডনি থাকলে তাকে কী বলে? এগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ছি। আচ্ছা, এখন ইন্টারেস্টিং বিষয় এক একটা ম্যাক্রোফেজ তোমার 100টার মতো কী করতে পারে? ব্যাকটেরিয়া খেয়ে ফেলতে পারে। মানে একটা ম্যাক্রোফেজ, তাহলে চিন্তা করতে পারছো কত বিশাল এরা কোষ? এই কোষগুলা
একটা ম্যাক্রোফেজ 100টার মতো ব্যাকটেরিয়া খেয়ে ফেলতে পারে। আচ্ছা, এছাড়া ম্যাক্রোফেজ কী করে? ম্যাক্রোফেজ হচ্ছে সাইটোকাইন নামক রাসায়নিক রিলিজ করে, সাইটোকাইন। এটা খুবই ইন্টারেস্টিং। এই সাইটোকাইনগুলো কী করে? এরা হচ্ছে ক্ষত নিরাময় ভূমিকা রাখে, মানে এরা হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার। আচ্ছা, এরপরে নিউট্রোফিল তাহলে কি? সে হচ্ছে, আমরা বলছিলাম লাস্ট ক্লাসে, সে হচ্ছে মাইক্রোফেজ বা ছোট ফ্যাগোসাইট, ঠিক আছে? তাহলে কতটুকু ছোটো দেখো, যেখানে ম্যাক্রোফেজ ছিল 60 থেকে 80 মাইক্রোমিটার, সেখানে নিউট্রোফিল হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার। এবং নিউট্রোফিলগুলোর নিউক্লিয়াস কি? খণ্ড বিশিষ্ট, ঠিক না? 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট। আচ্ছা, এখন বিষয় হচ্ছে কি, দেহের মোট শ্বেত রক্তকণিকা 60 থেকে 70% নিউট্রোফিল, ঠিক আছে? ধরো কারো রক্তে 100টা কি আছে? 100টা ডাব্লিউবিসি আছে, বা যেটাকে আমরা বলি শ্বেতকণিকা। ওই 100টার মধ্যেই 60 থেকে 70টাই হচ্ছে তোমার কি? 60 থেকে 70টাই হচ্ছে তোমার নিউট্রোফিল, ঠিক আছে? তাহলে পরিমাণে অনেক বেশি নিউট্রোফিল, ঠিক আছে? অর্ধেকেরও বেশি, ঠিক না? 60 থেকে 70 মানে কি? 3 ভাগের 2 ভাগের মতো, কেমন? আচ্ছা, এখন কেউ যেন আমাকে কমেন্টে বলতে পারবা এরপরে কোন অবস্থানে আছে? 100টার মধ্যে তো 100টার মধ্যে 60 থেকে 70টা চলে গেল কিসে? নিউট্রোফিলে। হ্যাঁ, এরপরে বেশি কোনটা আছে? কে বলতে পারবা? একজন কমেন্ট করো দেখি। রক্ত অধ্যায়ে কে ভালো মতো পড়ছো দেখি, বলো একজন, যে এরপরে ডাব্লিউবিসি সেকেন্ড অবস্থানে কে আছে, মানে বেশি পরিমাণে? 10 থেকে 20% কে আছে বলো? 10 থেকে 20টা কে একজন কমেন্ট করো, ঠিক আছে? এটা তোমাদের জন্য কুইজ, এটা পরীক্ষা আসে যে কত পার্সেন্ট কোন শ্বেতকণিকাগুলো রক্তে থাকে। আচ্ছা, তাহলে একজন স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের দৈনিক প্রায় 100 বিলিয়ন মানে 10,000 কোটি নিউট্রোফিল উৎপন্ন হয়, ঠিক আছে? তার মানে কি, এটা হচ্ছে স্বাভাবিক হইতে মানুষের পূর্ণবয়স্ক, এবং দৈনিক। অস্বাভাবিক কখন? যখন হচ্ছে সেই রোগে ভুগতেছে, কোনো একটা রোগ আক্রমণ করছে, তখন কি হবে? এই নিউট্রোফিলের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে? আমরা ব্লাড টেস্ট করে যখন দেখি যে রক্তে শ্বেতকণিকা অনেক বেশি বেড়ে গেছে, তাহলে আমরা বুঝতে পারি কি, এখানে অবশ্যই ইনফেকশন আছে। কেন? কারণ ইনফেকশন মানে জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করে হচ্ছে তোমার নিউট্রোফিল। তুমি দেখলা তোমার এলাকায় নর্মালি, ধরো তুমি থাকো হচ্ছে একটা বর্ডার এলাকায়, হ্যাঁ, বা ক্যান্টনমেন্ট আছে তোমার আশেপাশে, বা যাই হোক তুমি সীমান্ত এলাকায় আসো, বা যে কোনো এলাকায়, দেখলে তোমার এলাকায় নর্মালি 100 থেকে 200 জন আর্মি থাকে, কথার কথা। এখন তুমি একদিন হুট করে দেখলা সকালবেলায় উঠে যে 10,000 আর্মি চলে আসছে, এবং তুমি কি বুঝবা? 10,000 আর্মি আসাটা কি, এটা কি স্বাভাবিক? না, এটা অস্বাভাবিক। কারণ তুমি বুঝবা যে এখানে কোনো একটা গণ্ডগোল লাগছে, বা কোনো একটা ঝামেলা আছে, ঠিক আছে? তার মানে সেমভাবে আমাদের নর্মাল হচ্ছে 100 বিলিয়ন দৈনিক নিউট্রোফিল থাকে। যদি বেশি হয়ে যায় তাইলে হচ্ছে ঝামেলা আছে। আচ্ছা, এখন নিউট্রোফিলগুলোর বয়স কত দিন বলো? নিউট্রোফিলগুলোর বয়স হচ্ছে 12 ঘন্টা থেকে 3 দিন, ঠিক আছে? ওরা 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত বাঁচতে পারে। আচ্ছা, নিউট্রোফিল হচ্ছে সক্রিয় ফ্যাগোসাইটিক শ্বেত রক্তকণিকা। এরা হচ্ছে কি, দেখো কোনো একটা শরীরে যদি কোনো একটা জীবাণু প্রবেশ করে, সবার আগে নিউট্রোফিল চলে আসে দল বেঁধে, কারণ নিউট্রোফিল সংখ্যা বেশি, এজন্য নিউট্রোফিল সবার আগে অ্যাটাক করে। তাহলে ফার্স্ট অ্যাটাকটা দেয় নিউট্রোফিল। এরপর নিউট্রোফিল যখন পেরে ওঠে না, কারণ তার তো পেরে ওঠার কথা না, কারণ সে সাইজে খুব ছোটো, এজন্য এরপরে সে ম্যাক্রোফেজকে ডাক দেয়। ম্যাক্রোফেজ আসে, এরপর সে গপাগপ জীবাণু খেয়ে ফেলতে থাকে। আচ্ছা, এখন একটা নিউট্রোফিল কী করতে পারে? একটা নিউট্রোফিল 3 থেকে 20টা ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। 3 থেকে 20টা ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, 3 থেকে 20টা। যেখানে একটা ম্যাক্রোফেজ গ্রাস করতে পারে কয়টা? 100টার মতো, ঠিক না? সেখানে নিউট্রোফিল মাত্র 3 থেকে 20টা, খুবই কম। আচ্ছা, তাহলে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিলের মধ্যে পার্থক্য কি আমরা জানি? ম্যাক্রোফেজ মেনলি হচ্ছে অদানাদার শ্বেত রক্তকণিকা, অদানাদার, আর নিউট্রোফিল হচ্ছে দানাদার। আচ্ছা, আর ম্যাক্রোফেজটা কি? ম্যাক্রোফেজটা মেনলি মনোসাইট, যখন সে রক্তে থাকে মনোসাইট, রক্তের বাইরে আসলে তখন ম্যাক্রোফেজ। আর নিউট্রোফিলে এটা কোনো পরিবর্তিত রূপ নাই। ম্যাক্রোফেজ কী করে? ম্যাক্রোফেজ হচ্ছে বি এবং টি লিম্ফোসাইটকে উদ্বুদ্ধ করে, সে মোটিভেট করে, ঠিক আছে? তাহলে ম্যাক্রোফেজ কী করে? বি এবং টি লিম্ফোসাইটকে মোটিভেট করার ফলে ইমিউন সিস্টেম, মানে ওই যে আমরা জানি কি বি এবং টি লিম্ফোসাইট কোন লাইনের? ওরা হচ্ছে থার্ড লাইন ডিফেন্স না? ওরা হচ্ছে কি থার্ড লাইন ডিফেন্স, মানে তৃতীয় প্রতিরক্ষা স্তর। তাহলে ম্যাক্রোফেজ কোন স্তরের বলতে পারবা? ম্যাক্রোফেজ হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইন ডিফেন্স। তাহলে ম্যাক্রোফেজ হচ্ছে কি? ম্যাক্রোফেজ হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইন ডিফেন্স। কেমন?
তাহলে সে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড লাইন থেকে মানে ওই বি এবং টি লিম্ফোসাইটকে খবর পাঠায় যে এখানে যুদ্ধ শুরু হয়েছে, তোমাকে রেডি থাকতে হবে, ঠিক আছে। বাট নিউট্রোফিল এই কাজটা করতে পারে না, খবর পাঠাতে পারে না। আচ্ছা, আর এরা দুইটা প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে ম্যাক্রোফেজ, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। আর নিউট্রোফিল হচ্ছে তিনটা প্রক্রিয়ায়, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, একটা হচ্ছে প্রোটিওলাইটিক, আর একটা হচ্ছে ভৌত প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস মানে কি, জীবাণু খেয়ে ফেলে। প্রোটিওলাইটিক এনজাইম মানে কি, জীবাণুকে হজম করে ফেলে। আর ভৌত প্রক্রিয়া তো ভৌত প্রক্রিয়ায়। আচ্ছা, এখন হচ্ছে ফ্যাগোসাইটোসিস মানে কি, ফ্যাগো মানে খেয়ে ফেলা, সাইট মানে সেল, ওসিস মানে প্রসেস। সো ফ্যাগোসাইটোসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ ম্যাক্রোফেজ ইট দ্য সেল, না খেয়ে ফেলে। আচ্ছা, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের ইমিউন সিস্টেমের, নাইলে হচ্ছে জীবাণুকে কন্ট্রোল করা যেত না। তাহলে ফ্যাগোসাইটোসিসের কয়টা ধাপ? ফ্যাগোসাইটোসিসের হচ্ছে 7টা ধাপ, 7টা ধাপ, ঠিক আছে। তাহলে তুমি মনে রাখো ফ্যাগোসাইটোসিসের 7টা ধাপ। তাহলে আগে ফার্স্টে কথাটা মনে রাখো, ফ্যাগোসাইটোসিসের 7টা ধাপ। এখন কি কী ধাপ? ফার্স্ট হচ্ছে ম্যাক্রোসাইটে সক্রিয় হওয়া, ম্যাক্রোসাইটে সক্রিয় হওয়া। তাহলে ম্যাক্রোসাইট কারা? ওই যে ম্যাক্রোফেজ আর কি, ঠিক আছে। তাহলে ম্যাক্রোফেজ ফার্স্টে অ্যাক্টিভ হবে, ঠিক না? কেউ যুদ্ধ করার আগে কী হইতে হয়, আগে অ্যাক্টিভ হইতে হয়। তাহলে ম্যাক্রোফেজ যে ফ্যাগোসাইটোসিস করবে সে সক্রিয় হবে। আচ্ছা, তাহলে সক্রিয় হওয়ার জন্য কী লাগবে? তাকে একটা কেমিক্যাল দিয়ে তাকে মেসেজ পাঠাতে হবে। হ্যাঁ, মানে মেসেজ পাঠাতে হবে। এটা কিসের মাধ্যমে পাঠাতে হয়? বিভিন্ন কেমিক্যাল দিয়ে, যেমন হচ্ছে কাইনিন, হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিন, এই ধরনের কেমিক্যালসগুলো দিয়ে মেসেজ পাঠাবে। তাহলে এই মেসেজ পাঠানোকে বলা হয় কেমোট্যাক্সিস। আচ্ছা, এরপর হচ্ছে অণুজীবকে খেয়ে ফেলবে, ইনজেকশন মানে জাস্ট খেয়ে ফেলা। তাহলে মানে কতক্ষণ সময় খেয়ে ফেলতে পারে? মাত্র 0.01 সেকেন্ডে একটা ব্যাকটেরিয়া খেয়ে ফেলতে পারে। খুবই ফাস্ট, মানে খুবই দ্রুত, ঠিক না? 0.01 সেকেন্ড। তাহলে বলো তো 1 সেকেন্ডে কয়টা ব্যাকটেরিয়া খাবে? কে বলতে পারবে একজন? অঙ্ক করে বলো। 0.01 সেকেন্ডে ব্যাকটেরিয়া খায় একটা। তাহলে 1 সেকেন্ডে কয়টা বলো? 1 সেকেন্ডে 1/0.001, তার মানে হচ্ছে কত? 100টা। ওই যে অঙ্ক মিলছে। তাহলে আমরা বলছি কি, ম্যাক্রোফেজ, একটা ম্যাক্রোফেজ 100টা ব্যাকটেরিয়া খাইতে পারে। তাহলে 100টা ব্যাকটেরিয়া সে কতক্ষণে খায়? 1 সেকেন্ডে খায়, ঠিক আছে। তাহলে 0.01 সেকেন্ডে সে একটা ব্যাকটেরিয়া খায়, তার মানে 1 সেকেন্ডে সে 100টা ব্যাকটেরিয়া খায়। আচ্ছা, তোমরা মনে হয় আমাকে কেউ আনসার দাও নাই। যে একটা কোশ্চেন করছিলাম, এই 100টা ডাব্লিউবিসির মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে নিউট্রোফিল, তারপরে কে থাকে? তারপরে থাকে হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে। তারপর হচ্ছে লিম্ফোসাইট। তোমরা কে কে ক্লাস করতেছো বলো? যারা ক্লাস করতেছো তারা যদি হচ্ছে এই কোশ্চেনগুলো আনসারগুলো কমেন্টে দিয়ে দাও, তাহলে তোমাদের জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, রেসপন্স করলে, কারণ এই টপিকটা একটু মানে কঠিন টপিক। আচ্ছা, তাহলে 2টা স্টেপ গেল। 3 নাম্বার স্টেপ হচ্ছে কি, ফ্যাগোজোম সৃষ্টি। মানে সে যে জীবাণুটা খাইছে ওইটাকে সে এখন একটা বস্তাবন্দি করে ফেলছে, মানে একটা ব্যাগের মধ্যে ঢুকে ফেলছে। ওই ব্যাগটার নাম হচ্ছে ফ্যাগোজোম, ঠিক আছে। এরপরে আমরা জানি কি, কোষীয় একটা অঙ্গাণুর নাম কি? লাইসোজোম, না? লাইসোজোমকে কী বলে? লাইসোজোম হচ্ছে ওইখানে অনেক বেশি মানে এনজাইম থাকে, যে এনজাইমগুলো হচ্ছে কী করে, সাইটোটক্সিক, মানে কোষকে ধ্বংস করে ফেলে। তো সে এখন কী করবে? সেটা তার অস্ত্র। তো সে যে ফ্যাগোজোমটা মানে ব্যাগটা ক্রিয়েট করছে, ওই ফ্যাগোজোম আর লাইসোজোমের মধ্যে একটা কী করবে, ওইটাকে যোগ করে দিবে। তাহলে ফ্যাগোলাইসোজোম। তাহলে ফ্যাগোজোম যোগ লাইসোজোম কী হয়ে যাবে? ফ্যাগোলাইসোজোম, ঠিক আছে। তার মানে কী হবে, ফ্যাগোজোমের ভিতরে যে জীবাণুগুলো ছিল আর লাইসোজোমের ভিতরে যে এনজাইমগুলো ছিল সবগুলো এখন মিক্স হয়ে যাবে। মিক্স হলে কী হবে, ওই লাইসোজোমের বিষাক্ত এনজাইমগুলো এখন ওই জীবাণুটাকে ধ্বংস করে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, না, একজন কমেন্ট করছে ইউসিনোফিল। নো, ইউসিনোফিল নো, এটা হচ্ছে লিম্ফোসাইট, ঠিক আছে। 60-70% হচ্ছে তোমার নিউট্রোফিল আর 10-20% লিম্ফোসাইট সেকেন্ড অবস্থানে। কেমন? ইউসিনোফিল একেবারেই কম, 0.01% বা 1-2% মনে হয়, দেখে নিও। এগুলো পরীক্ষার জন্য জরুরি, শ্বেত রক্তকণিকার কোনটা কত পার্সেন্ট। আচ্ছা, এরপরে 5 নাম্বার যে স্টেপটা, সেটা হচ্ছে কি, ব্যাকটেরিয়ার অন্তঃকোষীয় মারণ এবং পাচন। মানে এই যে ব্যাকটেরিয়াটাকে খাই ফেলছে, এখন সেটাকে কি মেরে ফেলবে এবং হচ্ছে হজম করে ফেলবে। তাহলে এই যে মেরে ফেলা, হজম করে ফেলা, এগুলোর জন্য যে এনজাইম, সেগুলো তো অলরেডি কিসের মধ্যে আছে? সেগুলো তো অলরেডি লাইসোজোমের মধ্যে আছে। তাহলে লাইসোজোম থেকে বিপুল পরিমাণে যে প্রোটিওলাইটিক এনজাইম আসে, সেগুলো কি করে, এই ব্যাকটেরিয়াগুলোকে পরিপাক করে ফেলে, মানে হজম করে ফেলে। আচ্ছা, যদি এটা না পারে, ধরো কথার কথা জীবাণুটা খাইলো, খেয়ে হজম করতে পারলো না। যেমন আমাদের কথা ধরো, আমরা মানুষ, আমরা অনেক কিছু জিনিস খাই,
হ্যাঁ, এখন খাওয়ার পরে খাওয়াটা তো শেষ কথা না, এরপরে এটা হজম হতে হয়। এখন কারো যদি হজমের সমস্যা হয় তাহলে কী হবে বলো তো? তাহলে বদহজম নামক একটা রোগ হবে না? বদহজম হবে, ঠিক না? বদহজম হয়ে অনেক ঝামেলা, ডায়রিয়া হইতে পারে, বমি হইতে পারে, আরও কত কত জিনিস হতে পারে। বদহজম এমন একটা জিনিস, অনেক ঝামেলা না? তো শুধু খেয়ে ফেলাটা তো সাকসেসফুলনেস না, ওটাকে হজম করতে হবে। সেমভাবে ব্যাকটেরিয়াকে মানে আমাদের ম্যাক্রোফেজ খেয়ে ফেললো, বাট হজম করতে পারলো না, তখন কী হবে? তখন যক্ষার মতো অসুখ হবে। ঠিক আছে, কখন এটা? যখন জীবাণুটাকে খেয়ে ফেলছে, বাট এনজাইম কার্যকর হয় না, কিসের জন্য? হজম করার জন্য। তাহলে এটা জেনে রাখো, ইন্টারেস্টিং বিষয়, যে কোনো একটা জীবাণুকে খেয়ে ফেলার পরে যদি হজম করতে না পারে ব্যাকটেরিয়াটা, তখন যে রোগটা হয় তাকে বলা যক্ষা। আচ্ছা, এরপরে অপাচ্য অংশসহ ব্যাকটেরিয়া অবশেষ। তাহলে হজম তো যা করার করলো, বাকি যা এক্সট্রা জিনিস আছে ওগুলা কী করে ফেলবে? ওগুলাকে সে নিষ্কাশন করে ফেলবে। মানে আমাদের মানুষদের মতো আমরা যে খাওয়া দাওয়া করি এটা চিন্তা করো। ঠিক আছে, ধরো আমরা যে ভাত খাই, আমরা হচ্ছে ম্যাক্রোফেজ, আর ভাত ভাত হচ্ছে ধরো জীবাণু, কথার কথা। তো আমরা ধরো ভাত খাওয়ার জন্য কী হয়? রেডি হয়, ঠিক না? তাহলে ম্যাক্রোফেজ রেডি হলো, তাহলে ম্যাক্রোফেজ সক্রিয় হওয়া। এরপরে আমরা ভাত খাই, তাহলে অণুজীব খাইলো ম্যাক্রোফেজ। এরপরে আমরা খাওয়ার পরে আমাদের খাবারটা পেটে গেলো পাকস্থলিতে, ধরো এখানে ওদের পাকস্থলী ফ্যাগোজম। এরপরে আমাদের কি হজমের জন্য অনেকগুলো কি আসে? এনজাইম আসে না? এসে ধরো খাবারের সাথে মিক্স হইলো, ধরো এখানে এনজাইম এসে মিক্স হইলো, ফ্যাগোলাইসোজোম। এরপর হজম হইলো, হজম হওয়ার পরে এরপরে এক্সট্রা যে অংশগুলো এগুলো রেডি হইলো আমাদের বৃহতন্ত্রে। এরপরে আমরা যে মল ত্যাগ করি, ব্যাকটেরিয়াটাও ম্যাক্রোফেজটা তার বর্জ্য পদার্থগুলো নিষ্কাশন করে দিল। তাহলে 7টা ধাপ মনে রাখবাম, ফ্যাগোসাইটোসিসের 7টা ধাপ। আচ্ছা, এরপরে সহজাত প্রতিরক্ষা। তাহলে আমরা জানছি ইনেট ইমিউনিটি, জন্ম থেকে আমরা কোন ধরনের ইমিউনিটি পাই? জন্ম থেকে আমরা 2 ধরনের ইমিউনিটি পাই, ফার্স্ট লাইন ডিফেন্স আর সেকেন্ড লাইন ডিফেন্স। ঠিক আছে, মানে প্রথম প্রতিরক্ষা স্তর আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। এগুলো কি স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? এগুলো অবভিয়াসলি নন স্পেসিফিক, এরা স্পেসিফিক্যালি কোনো জীবাণু মারতে পারে না। আচ্ছা, এখন হচ্ছে সহজাত প্রতিরক্ষা কয় ধরনের? সহজাত প্রতিরক্ষা 3 ধরনের, 3 ধরনের, ভেরি মাচ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্রজাতিগত প্রতিরক্ষা, মানে স্পিসিস ইমিউনিটি। একটা হচ্ছে গোষ্ঠীগত, মানে রেশিয়াল। একটা হচ্ছে ব্যক্তিগত, মানে ইন্ডিভিজুয়াল ইমিউনিটি। এখন সিম্পলি কথা হচ্ছে প্রজাতিগত প্রতিরক্ষা কী? মানে একটা জীবাণু যেটা ধরো মানুষদের জন্য রোগ সৃষ্টি করে, বাট অন্য যে প্রজাতি আছে যেমন মশা বা গরু ছাগল, ওদের ক্ষেত্রে রোগ সৃষ্টি করে না। আবার গোষ্ঠীগত, গোষ্ঠী মানে কি? মানে রেস, বর্ণ। ঠিক আছে, আমরা বলি না রেসিস্ট, ইউ আর রেসিস্ট, মানে কি তুমি বর্ণবাদী। তাহলে রেস কয়টা রেস আছে? নর্মালি হোয়াইট রেস, তারপর ব্ল্যাক রেস, তারপর কি মঙ্গলয়েড রেস, মানে কি? মানে শ্বেত, তারপরে কি কালো, এরপরে কি মানে আফ্রিকান নিগ্রো, এরপরে কি মঙ্গলয়েড, ঠিক না? মানে এই ধরনের যে এটা মানে রেস বা গোষ্ঠী। তাহলে কিছু রোগ মানে হোয়াইটদের বেশি হয়, শ্বেতদের মানে ইউরোপিয়ানদের, কিছু রোগ আবার আফ্রিকানদের বেশি হয়। তাহলে এই যে মানুষদের মধ্যে তারতম্য, হ্যাঁ, আফ্রিকান ইউরোপিয়ানের মধ্যে, এটা হচ্ছে কি সেজন্য এটা হচ্ছে গোষ্ঠীগত প্রতিরক্ষা। আর এটা হচ্ছে কি ব্যক্তিগত প্রতিরক্ষা। ব্যক্তিগত মানে কি? মানে ব্যক্তি থেকে ব্যক্তি ভিন্ন। মানে তোমরা একই ফ্যামিলিতে ধরো কথার কথা 5 জন আছে, একই ফ্যামিলিতে 5 জন, তো 5 জনের মধ্যে কারো একটা রোগ বেশি হয়, কারো কম হয়, বা কারো হয় না। হ্যাঁ, তো এটা কেন হয়েছে? কারণ ওই পার্সন টু পার্সন মানে ডিফারেন্স। তাহলে 3টা কথা মনে রাখবা যে প্রতিরক্ষা 3 ধরনের। এই সহজাত প্রতিরক্ষা আমরা পড়তেছি, সহজাত বা ইউনিট ইমিউনিটি 3 টাইপস: প্রজাতিগত বা স্পিসিস ইমিউনিটি, গোষ্ঠীগত বা রেশিয়াল ইমিউনিটি, ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল ইমিউনিটি। আচ্ছা, তাহলে এই যে কৃষ্ণাঙ্গ মানুষ ব্ল্যাকরা, তাদের কি হয়? যক্ষা বেশি হয়, কাদের চেয়ে? শ্বেতাঙ্গ মানুষের চেয়ে। হ্যাঁ, আচ্ছা, এখন সহজাত প্রতিরক্ষা কীভাবে গড়ে উঠতে পারে? হ্যাঁ, এটা গড়ে ওঠার জন্য যেমন হচ্ছে যে প্রতিবন্ধক ব্যারিয়ার্স কি? ধরো আমার শরীরে যাতে জীবাণু ঢুকতে না পারে এই জন্য কিছু বাধা দেওয়া হলো। তাহলে ফার্স্ট বাধাটা কি? এই যে ত্বকের কারণে ঢুকতে পারবে না, পৌষ্টিক নালী, শ্বাসতন্ত্রের বিভিন্ন যে অংশ, এবং নারীদের জননালীর ক্ষেত্রে প্রাচীরটা। এবার প্রদাহ, ইনফ্লামেশন। আমরা লাস্ট ক্লাসে পড়ছি প্রদাহতে কয়টা ঘটনা বলো তো? কেউ একজন কমেন্ট করো, প্রদাহতে কয়টা ঘটনা ঘটে? আমি বলে দিলাম 4টা ঘটনা। ঘটনাগুলো একটু বলতে পারবা? আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখছিলাম, লাস্ট ক্লাস যে করছো সে একজন কমেন্ট করো যে প্রদাহে কয়টা ঘটনা ঘটে, বলো। প্রদাহে 4টা ঘটনা ঘটে, ঠিক না? লাল, গরম, ফুল ব্যথা। আচ্ছা, এরপরে কমপ্লিমেন্ট হচ্ছে 20 রকমের প্লাজমা প্রোটিন, 20 রকমের। এরা হচ্ছে কি করে? জীবাণু মারতে হেল্প করে। এরপরে হচ্ছে ইন্টারফেরন হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরন হচ্ছে একটি কি? গ্লাইকোপ্রোটিন। হ্যাঁ, 4টা, ভালো বলছো। আচ্ছা, এরপরে গ্লাইকোপ্রোটিন
এটা কিসের জন্য কাজ করে? এটা হচ্ছে ভাইরাসে আক্রান্ত হইলে, ঠিক আছে? তাহলে ইন্টারফেরন যখন কোনো কোষ ভাইরাস দ্বারা অ্যাটাক্ট হয়, তখন ইন্টারফেরন গ্লাইকোপ্রোটিনটা আসে। সে এরপরে ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়, ভাইরাসের বংশবৃদ্ধি আর করতে দেয় না, ঠিক আছে? এরপরে সহজত মারণ কোষ, ন্যাচারাল কিলার সেল। এরপরে সহজই ব্যাকটেরিয়া, মানে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। মানে সব ব্যাকটেরিয়া তো আমাদের জন্য খারাপ না, কেন? কারণ আমাদের শরীরে অলরেডি কোটি কোটি ব্যাকটেরিয়া বসবাস করতেছে, ঠিক আছে? আমাদের ত্বকে, আমাদের ক্ষুদ্রান্ত্রে, বৃহদন্ত্রে লাখ লাখ কোটি কোটি ব্যাকটেরিয়া আছে, এরা সব আমাদের জন্য উপকারী। যেমন আমাদের কোলনে বাসকারী ব্যাকটেরিয়া ভিটামিন বি এবং কে তৈরি করে। ভিটামিন কে এবং কে, দেখো এটা পরীক্ষা প্রশ্ন আসে, ব্যাকটেরিয়া কোন ধরনের ভিটামিন তৈরি করে? ব্যাকটেরিয়া, ঠিক আছে? তাহলে দেখো ব্যাকটেরিয়া, হ্যাঁ, এবার মনে রাখো ব্যাতে ভিটামিন বি, কতে ভিটামিন কে, আর কিছু মনে রাখার দরকার নাই, ঠিক আছে? ব্যাকটেরিয়া ব্যাতে ভিটামিন বি আর কেতে মানে কতে ভিটামিন কে। তাহলে এগুলো পরীক্ষার জন্য আসবে। খবরদার, অনেকে কি দেখায় যায়, অনেকে ডি দেখায়, অনেকে ই দেখায়, এ দেখায়, এগুলো কিচ্ছু হবে না, জাস্ট বি এবং কে। মনে রাখবে কী হবে? ব্যাকটেরিয়া, হ্যাঁ, বতে বি, কতে কে, শেষ। এরপর অর্জিত প্রতিরক্ষা, যেটা হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনিটি, এটা হচ্ছে স্পেসিফিক এবং এটা হচ্ছে থার্ড লাইন ডিফেন্সে। অর্জিত প্রতিরক্ষা আবার দুই রকম, ঠিক আছে? না আমি এই জিনিসটা কীভাবে অর্জন করতেছি, একটা সক্রিয় প্রতিরক্ষা আর একটা হচ্ছে অক্রিয় প্রতিরক্ষা। মানে ধরো কথার কথা, সক্রিয় মানে কি? অ্যাক্টিভ। ওই যে ইংলিশে ইয়া পড়ছো না, এটাকে কী বলে? ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, একটা কী ছিল? প্যাসিভ ভয়েস, ঠিক না? এখন ধরো কোনো কাজ আমি নিজে নিজে করছি, ঠিক আছে? কোনো কাজ নিজে করছি, নিজে, তখন সেটা অ্যাক্টিভ। আর কারো দ্বারা হয়েছে, কারো দ্বারা। এখন দেখো, ধরো ছোটোবেলায় আমরা ধরো এখন ভাত খাই, ঠিক না? তো ভাত খাই, এটা আমি নিজে করতেছি, তাহলে এটা অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে। আর এটা হচ্ছে আমাকে ভাত কেউ খাওয়াই দিচ্ছে, ছোটোবেলায় আমাদেরকে যে ভাত খাওয়াই দিত, এই যে ভাত খাওয়াই দেওয়া, তাহলে এটা কিন্তু আমি করতেছি না, বাট মানে খাওয়াটা আমার দ্বারা হইতেছে। তো তাহলে সেটা কি? সেটা হচ্ছে প্যাসিভ বা অক্রিয়। তাহলে সেমভাবে এই অর্জিত প্রতিরক্ষা, মানে আমি অর্জন করতেছি দুইভাবে। এক হচ্ছে ধরো ইনকামের বিষয়, কেউ হচ্ছে নিজে পরিশ্রম করে ইনকাম করতেছে, আর কেউ হচ্ছে কি পারিবারিকভাবে তার উত্তরাধিকারী সম্পত্তি পাইতেছে। সে দুইভাবে কি ধনী হইতেছে, বাট এক ক্ষেত্রে সে অ্যাক্টিভলি করতেছে, আর ক্ষেত্রে সে প্যাসিভলি বা অক্রিয়ভাবে করতেছে। তো সেমভাবে আমাদের এখানে যে প্রতিরক্ষাটা, এটাও দুই রকম। যে একটা অ্যাক্টিভলি, ধরো অ্যাক্টিভলি কখন? যখন আমাদের শরীর ওই রোগের বিরুদ্ধে কি করবে? যুদ্ধ করবে, ঠিক আছে? তার মানে হচ্ছে কি সক্রিয় প্রতিরক্ষা কখন হবে? যখন হচ্ছে ডিরেক্ট রোগ দ্বারা আমরা কী হবো? আক্রান্ত হব। আর প্যাসিভ কোনটা? অক্রিয় কোনটা? অক্রিয় হচ্ছে যখন আমরা ভ্যাকসিন নিব বা টিকা নিব। আচ্ছা, এখন সক্রিয় বলো আর অক্রিয় বলো, দুই ক্ষেত্রেই প্রতিরক্ষা দুই ধরনের, একটা হচ্ছে কোষ মাধ্যম আর একটা হচ্ছে রক্ত মাধ্যম। তাহলে আমরা পড়ছিলাম মনে হয় লাস্ট ক্লাসে যে কোষ মাধ্যম হচ্ছে কে দেয়? টি লিম্ফোসাইট, কোষ মাধ্যম। আর রক্ত মাধ্যম, এটা আরেক নাম হচ্ছে রস মাধ্যম, মানে হিউমারাল ইমিউনিটি, এটা হচ্ছে বি লিম্ফোসাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবেই যে কোষ মাধ্যম সেলুলার ইমিউনিটি, টি সেল, ঠিক আছে? আর রক্ত মাধ্যম, রক্ত মানে বি লিম্ফোসাইট। কীভাবে করে? সে অ্যান্টিবডি সৃষ্টি করে, অ্যান্টিবডি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টিবডি। তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে যে কোষ মাধ্যম প্রতিরক্ষায় কে ভূমিকা রাখে? টি লিম্ফোসাইট। রক্ত মাধ্যম প্রতিরক্ষায় কে ভূমিকা রাখে? বি লিম্ফোসাইট। কীভাবে ভূমিকা রাখে? অ্যান্টিবডি। এভাবে প্রশ্ন আসবে, অ্যান্টিবডি কোন ধরনের প্রতিরক্ষায় মানে ব্যবহৃত হয়? এটা হচ্ছে রক্ত মাধ্যম বা হিউমারাল ইমিউনিটিতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে সক্রিয় আবার দুই রকম হতে পারে, প্রাকৃতিক সক্রিয়, একটা হচ্ছে কি কৃত্রিম সক্রিয়। হ্যাঁ, তাহলে প্রাকৃতিক সক্রিয় কি? যেমন হচ্ছে তোমার ধরো সংক্রমণ হয়েছে, রোগ হয়েছে, হ্যাঁ, মানে হাসপাতাল বা ক্লিনিকের জীবাণু অ্যাটাক হয়েছে। আর আরেকটা হচ্ছে কৃত্রিম সক্রিয় কোনটা? যেটা হচ্ছে ভ্যাকসিন নেওয়া হয়েছে, ভ্যাকসিন। তাহলে ভ্যাকসিনের মধ্যে জীবাণু আছে না? যেমন ডিপিটি ভ্যাকসিন, ডিপথেরিয়া, টিটেনাস, এগুলোর জীবাণু, ঠিক আছে? জীবাণুগুলো তোমার শরীর দিয়ে দেওয়া হয় যাতে শরীর এর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, যুদ্ধ করে শরীরে প্রতিরক্ষা তৈরি করতে পারে, যাতে আসল যখন রোগ হবে তখন এর বিরুদ্ধে কী হয়? প্রতিরক্ষা গড়ে তুলতে পারে। আচ্ছা, এখন হচ্ছে অক্রিয় বা প্যাসিভ ইমিউনিটি। এটা আবার দুই ধরনের, সেম প্রাকৃতিক অক্রিয় আর একটা হচ্ছে কৃত্রিম অক্রিয়। তাহলে প্রাকৃতিক অক্রিয়তে কি? যেমন হচ্ছে অমরা বা কলোস্ট্রাম কি? শাল দুধ। তাহলে এটা মনে রাখো, কলোস্ট্রাম হচ্ছে শাল দুধ, মানে একদম প্রথম দুধটা, বাচ্চার জন্মের প্রথম যে দুধটা, প্রথম কয়েক ফোঁটা দুধ, ওটা হচ্ছে কি? শাল দুধ বা কলোস্ট্রাম।
ওইটার মাধ্যমে এবং হচ্ছে বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে তখন অমরা বা প্লাসেন্টার মাধ্যমে, হ্যাঁ, অ্যান্টিবডি আসে। অ্যান্টিবডি মায়ের শরীর থেকে শিশুর শরীরে আসে, ঠিক আছে? এটাই হচ্ছে প্রাকৃতিক। আর আরেকটা হচ্ছে কি কৃত্রিমটা কোনটা? কৃত্রিমটা হচ্ছে যখন ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবডি দেওয়া হবে, ঠিক আছে? তাহলে একটা কথা মনে রাখো, অক্রিয় মানেই অ্যান্টিবডি, অক্রিয় মানেই অ্যান্টিবডি, অক্রিয় মানেই অ্যান্টিবডি, ঠিক আছে? তাহলে অ্যান্টিবডি দুইভাবে আসতে পারে, হয় ন্যাচারালি মায়ের শরীর থেকে, ন্যাচারালি মানে প্রাকৃতিকভাবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে আর্টিফিশিয়ালি, তুমি ইনজেকশনের মাধ্যমে নিচ্ছ হসপিটাল থেকে, যাই নিচ্ছ না কেন দুইটাই অ্যান্টিবডি। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে অক্রিয় বা প্যাসিভ ইমিউনিটি মানে কি? প্যাসিভ ইমিউনিটি মানে অ্যান্টিবডি ট্রান্সফার। আর সক্রিয়, সক্রিয় মানে কি? সক্রিয় মানে জীবাণু, সক্রিয় মানেই জীবাণু, তোমার শরীরে জীবাণু ঢুকছে, সক্রিয় মানে জীবাণু ঢুকছে, হ্যাঁ, সক্রিয় মানে হচ্ছে জীবাণু ঢুকছে। এখন জীবাণুর বিরুদ্ধে তোমার শরীর কী করবে? শরীর যুদ্ধ করবে, শরীর যুদ্ধ করবে। যুদ্ধ করার জন্য কি লাগবে? যুদ্ধ করার জন্য যে অ্যান্টিবডি লাগবে, ওই অ্যান্টিবডি শরীর তৈরি করবে। ওই অ্যান্টিবডি কী করবে? অ্যান্টিবডি শরীর নিজে তৈরি করবে। তাহলে এই যে শরীর নিজে খেটে তৈরি করতেছে, এই জন্য এটা হচ্ছে সক্রিয়, ঠিক আছে? এখানে অ্যান্টিবডিটা জীবাণু ঢোকার পরে জীবাণুর বিরুদ্ধে গিয়ে শরীর তৈরি করতেছে, এই জন্য এটা সক্রিয়। বাট এখানে তুমি রেডিমেড অ্যান্টিবডিটা কী করতেছো? রেডিমেড দিয়ে দিচ্ছ, রেডিমেড, ঠিক না? রেডিমেড মায়ের শরীর থেকে পাইতেছো ন্যাচারাল, আর ইনজেকশনের মাধ্যমে নিতেছো আর্টিফিশিয়াল। তোমরা এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একজন বলো, কমেন্ট করে বলো যে আমরা সক্রিয় প্রতিরক্ষা এবং হচ্ছে অক্রিয় প্রতিরক্ষা বুঝছি। সক্রিয়তে ন্যাচারাল মানে প্রাকৃতিক সক্রিয়, আর কৃত্রিম সক্রিয়, অক্রিয়তে প্রাকৃতিক অক্রিয়, কৃত্রিম অক্রিয়। এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 10 ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউতে প্রশ্ন আসেই, ঠিক আছে? উদাহরণগুলো প্রশ্ন আসে যে প্রাকৃতিক সক্রিয় উদাহরণ কোনটা, যে হাসপাতাল বা ক্লিনিকে সংক্রমণ মানে ডাইরেক্ট জীবাণু আসছে। আর কৃত্রিমটা কি? কৃত্রিম মানে কি? কোনো কিছু ধরো এটা পরিবেশ থেকে ঢুকে নাই, এটা আর্টিফিশিয়ালি ইনজেকশন দিয়ে ঢুকানো হয়েছে, ঠিক আছে, ভ্যাকসিনের মাধ্যমে। বুঝে গেছে? তাহলে সক্রিয় মানেই জীবাণু আর অক্রিয় মানেই অ্যান্টিবডি। তাহলে বুঝছো তো তোমরা জিনিসটা? খুব ভেরি গুড, ভেরি গুড, তোমরা বুঝতে পারছো। এটাই হচ্ছে মানে আলটিমেট কথা, কারণ এই জায়গাগুলো খুব বেশি কনফিউজিং, হ্যাঁ, অনেকেই বুঝে না, জাস্ট পড়ে যায়, কিন্তু কী পড়ে কিছু বোঝে না। এবং এরপরে কোশ্চেন আসলে যে জিনিসগুলো হ্যাপাজার হয়ে যায়, জিনিসগুলো এলোমেলো হয়ে যায়। আচ্ছা, এখন অর্জিত প্রতিরক্ষার ধাপগুলা কি? এগুলা লাগবে না, ধাপগুলোর নাম মনে রাখার দরকার নাই। সতর্ক, অ্যালার্ট, এখানে কি হয়? সতর্ক করে কে? মানে পুরো সিস্টেমটাকে অ্যালার্ট করে দেয়, ঠিক না? ওই যে তোমার দেখো কোনো জায়গায় আগুন লাগছে, ফায়ার সার্ভিসে কী হয়? ফায়ার সার্ভিসে ওরা কী করে? একটা ওই অ্যালার্ম বাজায় দেয়, মানে সাইরেন বাজায় দেয়, ঠিক না? রেড লাইট বাজায় দেয় যে এখন এখানে যেতে হবে, অ্যাটাকে যেতে হবে, মানে ডিফেন্সে যেতে হবে। তো সেমভাবে কোনো একটা জীবাণু যদি এভাবে শরীরে আসে, হ্যাঁ, তো তখন এই যে পুরো সিস্টেমটাকে অ্যালার্ট করে দেয় কে? পুরো সিস্টেমটাকে অ্যালার্ট করে দেয় হচ্ছে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কী করে? অ্যান্টিজেন উপস্থাপক কোষ, মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, ঠিক আছে? ধরো তুমি ফায়ার সার্ভিসে চাকরি করতেছো, ফায়ার সার্ভিসের অসংখ্য মানে মানুষজন আছে, বাট তোমার বাসায় আগুন লাগছে, ধরো কথার কথা চিরাং শহরে কোনো জায়গায় আগুন লাগছে, এখন ওইখান থেকে ফায়ার সার্ভিসে কল গেল, হ্যাঁ, যে এই জায়গায় আগুন লাগছে, আপনাদেরকে আসতে হবে। এখন ফায়ার সার্ভিসে বসে যে লোকটা কল ধরছে, সে কী করবে? সে এরপরে বেল বাজে দিবে, মানে পুরো ফায়ার সার্ভিস অফিসটাতে সাইরেন বাজবে। তো সে যে সাইরেন বাজার কাজটা করলো, সে কে? এখানে সে হচ্ছে ম্যাক্রোফেজ। সে কী করছে? সে হচ্ছে অ্যান্টিজেন উপস্থাপন করছে, মানে খবরটা পৌঁছাইছে, ঠিক আছে? তাহলে পুরো সিস্টেমটাকে অ্যালার্ট করে দিছে। আচ্ছা, এখন দেখো নির্দিষ্ট প্রতিরক্ষা নির্মাণে এখানে প্রত্যেক মানবদেহে 100 মিলিয়নের বেশি, মানে 10 কোটির বেশি লিম্ফোসাইট থাকে, ক্লোন থাকে, মানে একই রকমের। ক্লোন মানে তো বোঝো না? ক্লোন মানে কি? একই জিনিসের হুবহু কপি, একদম সেম টু সেম। তাহলে এরকম 10 কোটির বেশি হুবহু ক্লোন থাকে। আচ্ছা, বাট তোমার তো অ্যাট দ্য সেম টাইম সব রকমের কোষ দরকার নাই, ক্লোন দরকার নাই, তুমি একটাকে সিলেক্ট করবা, ঠিক আছে? ধরো এই 10 কোটির মধ্যে তোমার লাগবে হচ্ছে এক টাইপের ধরো লিম্ফোসাইট, তুমি যে ওই টাইপটাকে মানে সিলেক্ট করছো, এটাকে বলা হচ্ছে ক্লোনাল সিলেকশন। দরকার নেই, এগুলো হচ্ছে অনেক মানে জটিল জিনিসপাতি, বাট জেনে রাখো জাস্ট এমসিকিউর জন্য। এগুলো বুঝতে গেলে ধরো মেডিকেলে একটা মানে পুরা সাবজেক্টই আছে যেটাকে বলে ইমিউনোলজি, হ্যাঁ, ওখানে 40-50টা চ্যাপ্টার আছে। আচ্ছা,
এখন হচ্ছে আমরা জানি প্রতিরক্ষার দুই রকম, ওই যে আবারও অ্যান্টিবডি নির্ভর সারা, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে রস মাধ্যম বা রক্ত মাধ্যম, রক্ত মাধ্যম প্রতিরক্ষা। এই অ্যান্টিবডি নির্ভর সারাকে দেয় বি কোষ দেয়। বি কোষ হচ্ছে কি করে, বি কোষ প্লাজমা কোষে রূপান্তরিত হয়। প্লাজমা কোষই আলটিমেটলি কী করে, অ্যান্টিবডি তৈরি করে। আর কোষ নির্ভর সারাকে দেয় টি কোষই দেয়, বা টি কোষের কোনটা, মেইনলি সাইটোটক্সিকটা, ঠিক না, সাইটোটক্সিক টি কোষটা। তাকে হেল্প করে হচ্ছে হেল্পার টি কোষ, ঠিক আছে। আচ্ছা, এরপর অতন্দ্র প্রহরা। অতন্দ্র প্রহরা কি, একবার ধরো যদি যুদ্ধ হয়, এই যে এখানে যে ঘটনাগুলো ঘটছে, এই জীবাণুগুলোকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে চিনে রাখছে কে, মানে চিনে রাখছে বি এবং টি কোষের দুইটা সাবকোষ, যেটাকে বলা হয় মেমোরি সেল, মানে ওদের দুইটা হেল্পার। ওদের কাজ কি, ওরা হচ্ছে পুরো ঘটনাটাকে অবজার্ভ করছে, যে আসলে কি কি ঘটনা হইলো। হ্যাঁ, মানে এখানে আসলে জীবাণুগুলো যে আসছে, ওদেরকে কীভাবে মারছে বা কেমনে কী করছে না করছে, সব ওরা হচ্ছে কি করছে, সব সেভ করে রেখে দিছে। ফার্দার যদি নেক্সট টাইম এই জীবাণুগুলো আবার আসে, তাহলে আর এত ঝামেলা ফার্স্ট টাইম যে করছে এগুলো করার দরকার নাই। ওদের তো মেমোরিতে সব আছে, ওরা জাস্ট ওইটাকে মানে কপি পেস্ট করে, ধরো আগে প্রথমবারে ওদের সাথে যুদ্ধ করতে লাগছে কয়দিন, ধরো 5 দিন, এখন সেকেন্ড টাইমে 5 দিন তো দরকার নাই, সমস্ত ঘটনা ওদের তো মুখস্থ আছে, মানে মেমোরি সেলে রাখা আছে। তো ওরা জাস্ট ধরো 5 মিনিটে বা 50 মিনিটে সেরে ফেলবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেমোরি সেলের কাজ। তাহলে মেমোরি সেল দুইটারই আছে, বি কোষেরও আছে, টি কোষেরও আছে। তাহলে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই যে স্মৃতিকোষ বা মেমোরি সেল, এইটা শুধুমাত্র থার্ড লাইন অফ ডিফেন্সেই আছে, এটা শুধুমাত্র তৃতীয় প্রতিরক্ষা স্তরে আছে, এটা শুধুমাত্র অর্জিত প্রতিরক্ষাতে আছে, এটা সহজাত প্রতিরক্ষাতে নাই, ঠিক আছে। এটা ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ডিফেন্সে নাই। এজন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্সের, এটা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তরের গুরুত্বপূর্ণ মানে জিনিস, মানে ইউনিক জিনিস, ঠিক আছে। এটা হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা স্তরের একটা এক্সক্লুসিভ জিনিস, ঠিক আছে। এটা আর অন্য কোথাও নাই, এক্সক্লুসিভ জিনিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে সহজাত আর অর্জিতের মধ্যে পার্থক্য কি? সহজাত হচ্ছে এটা আজীবন থাকে, অর্জিত হচ্ছে কি দীর্ঘস্থায়ী বা স্বল্পস্থায়ী হতে পারে। এই সহজাত যেহেতু জন্ম থেকে আসছে, জন্ম থেকে উপস্থিত, তাহলে এটা সবসময় উপস্থিত জন্ম থেকে। বাট অর্জিতটা কি, এটা হচ্ছে পরিবেশের উপর না। ধরো তোমার কখনো যক্ষা হয় নাই, বা হচ্ছে তোমার কখনো ধরো ডিপথেরিয়া হয় নাই, বা তোমার কখনো হুপিং কাশি হয় নাই, তো ওইটার বিরুদ্ধে তো তোমার কি থাকবে না, প্রতিরক্ষা। আচ্ছা, এরপর অভিজ্ঞতা। ধরো সহজত প্রতিরক্ষার জন্য অভিজ্ঞতা দরকার নাই, কারণ এটা তোমার জন্ম থেকে আছে। বাট অর্জিত প্রতিরক্ষার জন্য আক্রান্তের প্রয়োজন হয়। তোমার যে রোগ জীবনে হয় নাই, সে রোগের প্রতিরক্ষা মানে অর্জিত প্রতিরক্ষা তোমার জীবনে থাকবে না, এটা হচ্ছে মেন কথা। মানে যে রোগ হয় নাই, সে রোগের প্রতিরক্ষা তোমার থাকবে না। মানে এখন তো আর রোগ হওয়ার দরকার নাই, এখন তো আমাদের ভ্যাকসিন আছে, মানে যে ভ্যাকসিন নেই, ঠিক না। এ হচ্ছে কথাবার্তা। এটা যেহেতু সহজাত, এটা তাৎক্ষণিক সাড়া দিবে, বাট এটা ফার্স্ট টাইম 5 থেকে 6 দিন, এরপরে এই সেকেন্ড টাইমে দ্রুত সাড়া দিবে। কেন? কারণ মেমোরি সেল আছে। এই যে স্মৃতিকোষ, এটা শুধুমাত্র অর্জিত প্রতিরক্ষাতে হয়, বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, বাট এটা সহজাততে হয় না। আচ্ছা, অ্যালার্জি তৈরি হয় হচ্ছে তোমার অর্জিততে, অ্যালার্জি, এটা মনে রাখো, অ্যালার্জি, ঠিক আছে, অ্যালার্জিক প্রতিক্রিয়া। আচ্ছা, উপাদান কি? উপাদান হচ্ছে অর্জিতের মধ্যে জাস্ট বি কোষ এবং টি কোষ, আর এখানে অনেক কিছু আমরা লাস্ট ক্লাসে পড়ছি, আজকে আর বলতেছি না, ঠিক আছে। এ পর্যন্ত যারা আসছো, বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারলে একটু কমেন্ট করো, আর কোনো কোয়েশ্চেন থাকলে বলো, কমেন্টে জানাও, আমি ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে অ্যান্টিবডি নিয়ে। দ্য ভেরি ইম্পর্টেন্ট অ্যান্টিবডি, যেটা হচ্ছে 15 স্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে, 15 স্টার অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডি জিনিসটা কি? অ্যান্টিবডি জিনিসটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে। সে কার বিরুদ্ধে কাজ করবে? সে অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে। ধন্যবাদ, বুঝতে পারছো। ক্লাসটা ধৈর্য ধরে লাস্ট পর্যন্ত করতে থাকো, দেখবা অনেক উপকার পাবা, ঠিক আছে। তাহলে অ্যান্টিজেন কি? অ্যান্টিজেন হচ্ছে যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ঠিক আছে। তাহলে অ্যান্টিবডি কাদের বিরুদ্ধে কাজ করবে? অ্যান্টিবডি কাজ করবে হচ্ছে অ্যান্টিজেনের বিরুদ্ধে। আর অ্যান্টিজেন কি? ভাইরাস, ব্যাকটেরিয়া এবং জীবাণু। অ্যান্টিবডি আসলে কি? অ্যান্টিবডি আসলে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। হ্যাঁ, তোমরা তো জানো প্লাজমাতে কয়টা প্রোটিন থাকে, অনেকগুলো থাকে, বাট ইম্পর্টেন্ট কোনগুলো বলো তো? অ্যালবুমিন, তারপরে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ঠিক না,
লিন, প্রথম বিন ফিব্রিনোজেন, বাট আমাদের অ্যালবুমিন দরকার না আজকে, আমাদের হচ্ছে দরকার হচ্ছে গ্লোবিউলিন। এখন একজন বলো কয় ধরনের গ্লোবিউলিন আছে, কে বলতে পারবা? রক্তরসে কয় ধরনের গ্লোবিউলিন প্রোটিন আছে? হ্যাঁ, রক্তরসে কয় ধরনের গ্লোবিউলিন আছে বলতে পারবা কেউ? রক্তরসে কয় ধরনের গ্লোবিউলিন আছে কেউ বলতে পারবা? রক্তরসে গ্লোবিউলিন আছে 3 ধরনের, 4 ধরনের, ঠিক আছে? 4 ধরনের কী কী বলো তো? আলফা, বিটা, গামা। তাহলে আলফা 1 এবং আলফা 2। বাট আমাদের আজকের যে গ্লোবিউলিন সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে গামা গ্লোবিউলিন। গামা, আলফা বিটার দরকার নাই আমাদের আজকে, ঠিক আছে? এই গামা গ্লোবিউলিনটা আমাদের হচ্ছে আজকের কি অ্যান্টিবডি। তার মানে অ্যান্টিবডি আসলে কি? অ্যান্টিবডি আসলে হচ্ছে গ্লোবিউলিনটা, ঠিক আছে? এখন এই গ্লোবিউলিনটা যেহেতু ইমিউনোলজিতে কাজ করে, তাহলে তার নাম হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। একদম সিম্পল কথা। তাহলে অ্যান্টিবডির আরেক নাম কি? ইমিউনোগ্লোবিউলিন। মানে সে হচ্ছে ওই গ্লোবিউলিনটাই, সংক্ষেপে একে আইজি বলে, আইজি। আচ্ছা, তাহলে গ্লোবিউলিন এই অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয়? অ্যান্টিবডি তৈরি হচ্ছে প্লাজমা কোষ থেকে। এখন তোমরা যারা হচ্ছে রক্ত অধ্যয়টা পড়ছো, তোমাদের জানার কথা যে সব ধরনের প্লাজমা প্রোটিন কোত্থেকে উৎপন্ন হয় বলতে পারবা কেউ? একদম কমেন্ট করো। আমাদের প্লাজমা প্রোটিন যা আছে সব কোত্থেকে তৈরি হয় কেউ বলতে পারবা? কমেন্ট করো। আমাদের সমস্ত প্লাজমা প্রোটিন তৈরি হয় যকৃত থেকে। তোমরা রক্ত অধ্যয়টা পড়ে থাকলে ওইখানে দেখবা আমাদের সমস্ত প্লাজমা প্রোটিন তৈরি হয় যকৃত থেকে, মানে লিভার থেকে। বাট অ্যাকসেপ্ট ওয়ান, সেটা হচ্ছে গামা গ্লোবিউলিনটা। মনে পড়ে যে গামা গ্লোবিউলিন যকৃত তৈরি হয় না। এটা তোমরা যদি পরিপাক অধ্যায় যকৃত অধ্যায়টা পড়ো, ওখানে দেখবা যকৃত থেকে কী তৈরি হয়। যকৃত থেকে সব ধরনের প্লাজমা প্রোটিন তৈরি হয়, বাট নট দ্য গামা গ্লোবিউলিন। কেন? কারণ গামা গ্লোবিউলিন তো আমাদের প্লাজমা সেল থেকে তৈরি হবে, কারণ সে যে অ্যান্টিবডি, সেজন্য সে প্লাজমা বিকোষ থেকে তৈরি হবে, ঠিক আছে? সে তো একটা প্লাজমা প্রোটিনই, বাট সে তো সাধারণ প্লাজমা প্রোটিন না, সে তো একটা ইমিউনোগ্লোবিউলিন। এজন্য সে লিভার থেকে তৈরি হবে না, সে তৈরি হবে কোত্থেকে? প্লাজমা বিকোষ থেকে। বুঝে গেছে? তোমরা এই জিনিসটা করতে পারছো কিনা, রিলেট করতে পারছো কিনা একটু জানাতো। আচ্ছা, তাহলে প্লাজমা কোষ থেকে অ্যান্টিবডি তৈরি হয়, যেটা আলটিমেটলি আমাদের গামা গ্লোবিউলিন। তাহলে মানুষের দেহে প্রায় 100 মিলিয়ন বা 10 কোটি ধরনের অ্যান্টিবডি তৈরি হতে পারে। 10 কোটি ধরনের, এগুলো পরীক্ষার জন্য জরুরি, এই সংখ্যাগুলো মনে রাখো, 100 মিলিয়ন বা 10 কোটি। এখন অ্যান্টিবডির গঠন কি? অ্যান্টিবডির মধ্যে দুইটা মানে চেইন আছে, একটা হচ্ছে ভারী, একটা হচ্ছে হালকা। ভারী ও হালকা শৃঙ্খল, এবং এদেরকে ধরে রাখার জন্য বন্ড আছে, যেটার নাম হচ্ছে ডাইসালফাইড বন্ড। এবং এদের মধ্যে দুইটা অঞ্চল আছে, একটা হচ্ছে স্থায়ী এবং একটা হচ্ছে টেম্পোরারি। মানে একটা হচ্ছে কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভেরিয়েবল। একটা স্থায়ী আর একটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। তাহলে এখানে দুইটা, তাহলে মনে রাখো এখানে শৃঙ্খল আছে কয়টা? দুইটা। চেইন আছে কয়টা? দুইটা, হেভি চেইন এবং লাইট চেইন। এখানে বন্ড আছে কয়টা? বন্ড আছে হচ্ছে তোমার তিনটা। তিনটা আন্তঃশৃঙ্খল বন্ড, তিনটা ডাইসালফাইড বন্ড আছে, তিনটা বন্ড। তাহলে দুইটা চেইন, তিনটা বন্ড, এবং হচ্ছে অঞ্চল আছে দুইটা, একটা কনস্ট্যান্ট আর একটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক আছে? একটা স্থায়ী অঞ্চল আর একটা পরিবর্তনশীল অঞ্চল। তাহলে এগুলো পরীক্ষা আসে, কয়টা চেইন আছে, কয়টা বন্ড আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে পরিবর্তনশীল অঞ্চল, এটা কেন? কারণ এইটা হচ্ছে তোমার অ্যান্টিজেনের উপর ডিপেন্ড করবে। অ্যান্টিজেন চেঞ্জ হয়ে গেলে ওটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? এই যে এটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল, এই যে এটা হচ্ছে পরিবর্তনশীল অঞ্চল। এখানে 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 চেঞ্জ হবে, স্ট্রাকচার চেঞ্জ হবে। কেন? কারণ এটা হচ্ছে অ্যান্টিজেনের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? তাহলে এটার নাম হচ্ছে প্যারাটপ। এই যে পরিবর্তনশীল অঞ্চলটার নাম হচ্ছে প্যারাটপ। কেমন? ঠিক আছে? তাহলে প্যারাটপ অ্যান্টিজেন ধরার যে অংশটা, তাহলে প্যারাটপ হচ্ছে অ্যান্টিবডির অংশ। তাহলে অ্যান্টিজেন ধরার যে অংশটার নাম হচ্ছে প্যারাটপ। তাহলে প্যারাটপ কোনটা? তাহলে এই যে এটা হচ্ছে প্যারাটপ, এই যে এটা মানে এই যে খাঁজটা, হ্যাঁ, এটা হচ্ছে প্যারাটপ। আর অ্যান্টিজেনের নাম হচ্ছে এপিটোপ। অ্যান্টিজেনটার নাম হচ্ছে এপিটোপ। মনে রাখো, অ্যান্টিজেনে এ আছে, এখানে এ আছে, এপিটোপ, এপিটোপ। এপিটোপের সাথে এ মিল আছে, ঠিক আছে? অ্যান্টিজেনের এপিটোপের তাহলে মিল আছে, মনে থাকবে? অ্যান্টিজেন, এপিটোপ। আর অ্যান্টিবডির যে পরিবর্তনশীল, তাহলে অ্যান্টিবডির পরিবর্তনশীল অঞ্চল, তাহলে পরিবর্তনশীল অঞ্চল কই থাকে? অবশ্যই অ্যান্টিবডি থাকে। তাহলে পরিবর্তনশীল অঞ্চল,
ঠিক আছে, পরিবর্তনশীল যে অঞ্চলটা, এটা কার? এটা অবশ্যই অ্যান্টিবডির। তাহলে পরিবর্তনশীল মানে কি? পরিবর্তনশীল মানে হচ্ছে প্যারাডপ, ঠিক আছে, অপমিল আছে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে এখানে দেখো, এটাকে যদি তালা বলা হয়, এই তালা খোলার জন্য যে চাবিটা, তাহলে চাবিটা কি? চাবিটা হচ্ছে প্যারাডপ আর তালাটা হচ্ছে অ্যান্টিজেন। আচ্ছা, তাহলে আমরা একটাকে দেখলাম দেহে প্রায় 100 মিলিয়ন বা 10 কোটি ধরনের অ্যান্টিবডি উৎপন্ন হতে পারে। আচ্ছা, এখন এখানে দেখো এই যে চেইনগুলো এখানে এসে এখানে বাঁকা হয়ে গেছে না? হ্যাঁ, এই যে বাঁকা হওয়া, এটাকে বলা হয় কবজা, কবজার মতো বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। যে কোনো বাঁকা জায়গায় কী থাকে? কবজা থাকে, তাহলে এটার নাম হচ্ছে কবজা অঞ্চল। আচ্ছা, এখন অ্যান্টিবডি প্রকারভেদ, এটা হচ্ছে মানে টেনিসের পরীক্ষার জন্য টেনিসের ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্টিবডি 5 রকমের আছে। অ্যান্টিবডি 5 রকম, এটাকে মনে রাখবে কীভাবে? গেমড, মনে রাখবে হচ্ছে গেমড, GAMED, ঠিক আছে। তাহলে অ্যান্টিবডি হ্যাঁ, ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন ই এবং ডি। তাহলে গেমড দিয়ে মনে রাখবা এই 5টা, ঠিক আছে। জি মানে কি? জি মানে হচ্ছে গামা, জি মানে হচ্ছে গামা, এ মানে হচ্ছে আলফা, এম মানে হচ্ছে মিউ, এরপরে ই মানে হচ্ছে অ্যাপসাইলন, ডি মানে হচ্ছে ডেল্টা। এই 5টা, ঠিক আছে। তাহলে প্রত্যেকটার জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটার ভিতরে জিনিসপাতি গুরুত্বপূর্ণ। তাহলে ইমিউনোগ্লোবুলিন জি, ফার্স্টে হচ্ছে এটা জি। জি হচ্ছে আমাদের শরীরে সবচেয়ে বেশি যে ইমিউনোগ্লোবিন, সেটা কত পার্সেন্ট? 75%। 75% মানে 4/3 হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি, ঠিক আছে। এটা রক্তে পাওয়া যায়, লসিকাতে পাওয়া যায়, অন্ত্রে এবং টিস্যু তরলে পাওয়া যায়, ওকে। এবং যে কমপ্লিমেন্ট সিস্টেমটা আছে ওটাকে অ্যাক্টিভ করে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জিটা, কমপ্লিমেন্ট সিস্টেমকে অ্যাক্টিভ করে। এবং এটা হচ্ছে একমাত্র অ্যান্টিবডি যেটা গর্ভাবস্থায় আমরা মানে অমরাক অতিক্রম করে মায়ের থেকে ভ্রূণে আসে। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে এবং অনেকবার আসছে যে গর্ভাবস্থা ক্রস করে কোন অ্যান্টিবডিটা? গর্ভাবস্থা ক্রস করে ইমিউনোগ্লোবিন জি, ঠিক আছে। গর্ভাবস্থায় অমরা ক্রস করে ইমিউনোগ্লোবিন জি। তাহলে এটা কী ধরনের প্রতিরক্ষা দেয়? এটা অর্জিত প্রতিরক্ষা। এটা কি হচ্ছে সক্রিয় নাকি অক্রিয়? যেহেতু অ্যান্টিবডি পাস করতেছে, কি পাস করতেছে? অ্যান্টিবডি। অ্যান্টিবডি মানে অক্রিয় প্রতিরক্ষা। আচ্ছা, এটাকে আমরা ইঞ্জেকশন দিয়ে নিতেছি নাকি পরিবেশ থেকে নর্মালি আসতেছে, ন্যাচারালি? এটা অবশ্যই ন্যাচারালি আসতেছে। তার মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রাকৃতিক অক্রিয়। তাহলে প্রশ্নগুলো এইভাবেই, খুব সিম্পল, ঠিক আছে। তাহলে বুঝে বুঝে পড়লে তোমার জন্য মনে রাখা কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রাকৃতিক অক্রিয়। অক্রিয় কেন? অ্যান্টিবডি প্রাকৃতিক কেন? কারণ মায়ের শরীর থেকে আসতেছে। আচ্ছা, এরপর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ, এটা হচ্ছে সেকেন্ড অবস্থানে 15%, ঠিক আছে। ওটা যে ছিল 75%, এ হচ্ছে 15%। তাহলে টোটাল কত হয়ে গেল? 90%। আর বাকি 3টে মিলে 10%, ঠিক আছে। এটা কই থাকে? এটা হচ্ছে মিউকাস ঝিল্লিতে। এই যে আমাদের মিউকাস কই থাকে বলো? যে নাকের, আমাদের গালের ভিতরে, আমাদের গলার ভিতরে, পেটের ভিতরে, ঠিক আছে, আমাদের নাকের ভিতরে, মানে যে সব জায়গাগুলো মিউকাস আছে সবগুলোতে, ঠিক আছে। তাহলে পরিপাক, জনন এবং শ্বসনতন্ত্রে, পরিপাকতন্ত্র কি মুখ থেকে পায়ু পর্যন্ত, জননতন্ত্র, ঠিক আছে। এরপর শ্বসনতন্ত্র, আমাদের নাক, শ্বাসনালী, তাহলে এই জায়গাগুলো। তাহলে এই মিউকাস থাকে শরীরের 3 জায়গাতে, পরিপাক, জনন এবং শ্বসনতন্ত্র, এই 3টা সিস্টেমে থাকে। ডাইজেস্টিভ সিস্টেম, হ্যাঁ, এরপর হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড হচ্ছে রেসপিরেটরি সিস্টেম, পরিপাক, জনন এবং শ্বসনতন্ত্র। আচ্ছা, এবং মায়ের বুকের দুধে IgA পাওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মায়ের দুধে IgA পাওয়া যায়। তাহলে একটাকে আমরা দেখছি প্লাসেন্টা বা অমরাতে পাওয়া যায় কি? প্লাসেন্টা বা অমরাতে পাওয়া যায় হচ্ছে IgG। এখন মায়ের দুধে পাওয়া গেছে IgA। তাহলে দুটোই কি? দুটোই অক্রিয় প্রতিরক্ষা এবং প্রাকৃতিক অক্রিয়, ঠিক আছে। তাহলে বুকের দুধ খাওয়ানোর ইম্পর্টেন্স, ওকে। এরপর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন এম, এটা কত? এটা 5 থেকে 10%, এটা 5 থেকে 10%। এটা কই থেকে? এটা হচ্ছে আমাদের যে আমরা যে ব্লাড গ্রুপিং করি, ব্লাড গ্রুপিং কীভাবে করি বলো তো? ব্লাড গ্রুপিং হচ্ছে আরবিসির গায়ের উপরে কী থাকে? আরবিসির যে সেল মেমব্রেন, গায়ের উপরে অ্যান্টিবডি থাকে, ঠিক আছে। তাহলে সেগুলো অ্যান্টিবডিগুলো ম্যাচ করার পরে আমরা হচ্ছে কারো এ পজিটিভ, বি পজিটিভ বা বি নেগেটিভ, এবি পজিটিভ, তাহলে এই যে হিসেবগুলো করি, এগুলো করি মূলত এই ইমিউনোগ্লোবুলিন এম অ্যান্টিবডি আছে কি নাই, ঠিক আছে। তাহলে এবিও ব্লাড গ্রুপের রক্তকণিকায় অ্যান্টিবডি এই ধরনের, AIgM ধরনের। তাহলে এর পাওয়া যায় রক্ত এবং লসিকাতে, এরা কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে। তাহলে একটু আগে আমরা দেখছি আইজিজিও কী করে? কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে, কমপ্লিমেন্ট সিস্টেম, ঠিক আছে। এই কমপ্লিমেন্ট সিস্টেমকে সক্রিয় করে IgG আর IgM, এই যে কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে পরীক্ষা প্রশ্ন আসবে কমপ্লিমেন্ট সিস্টেম সক্রিয় করে কে? IgG এবং হচ্ছে IgM। আচ্ছা,
তাহলে স্পেসিফিক ইমিউন সাড়া দেওয়ার ক্ষেত্রে আইজিজি এবং আইজিএম কাজ করে। এরপর ইমিউনোগ্লোবুলিন ডি, এটা হচ্ছে একটা নেগলিজিবল, এটা 1%-এর কম। আচ্ছা, এর কাজ কি? এর কাজ হচ্ছে এটা কোষকে সক্রিয় করে, বি কোষকে সক্রিয় করে। ইমিউনোগ্লোবিন ই এর কাজ কি? ইমিউনোগ্লোবিন ই হচ্ছে মাত্র 0.1%, খুব কম। এটা হচ্ছে দুর্লভ। ঠিক আছে, পরীক্ষা প্রশ্ন আসবে দুর্লভ ইমিউনোগ্লোবিন কোনটি, সবচেয়ে কম কোনটি। এটা কই পাওয়া যায়? এটা পাওয়া যায় বি কোষ, মাস্ট কোষ এবং বেজোফিলে। হ্যাঁ, তাহলে ইউসিনোফিল অ্যালার্জি, ঠিক আছে। অ্যালার্জি মানে হচ্ছে ইউসিনোফিল, মনে রাখতে হবে মাস্ট। অ্যালার্জি মানে হচ্ছে মাস্ট কোষ এবং বেজোফিল। অ্যালার্জি মানে আইজিই, এটা হিস্টামিন ক্ষরণ করে, অ্যালার্জি সারা দেয়, ঠিক আছে। তাহলে খুবই 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 গুরুত্বপূর্ণ। কারো যদি অ্যালার্জির সমস্যা থাকে তাদেরকে একটা টেস্ট করতে দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে সেরাম আইজি, মানে রক্তে আইজির পরিমাণ কতটুকু। যদি দেখবা অ্যালার্জির সমস্যা হলে আইজি অনেক বেশি বেড়ে যাবে। এই টেস্টের নাম হচ্ছে সেরাম আইজি টেস্ট। আচ্ছা, অ্যান্টিবডি কাজ করে কীভাবে? অ্যান্টিবডি তিনভাবে কাজ করে, ঠিক আছে। এটা অ্যান্টিজেনের বিরুদ্ধে মানে ডিরেক্ট ফেস টু ফেস অ্যাটাক করে, এটা কমপ্লিমেন্ট প্রোটিনকে অ্যাক্টিভ করে দেয়, এটা বংশবিস্তার প্রতিরোধ করে। আচ্ছা, এরপরে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি যে মানে ফেস টু ফেস অ্যাটাক হওয়ার পরে দুইটা কী হয়ে যায়? জমাট বেঁধে যায়। এটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হয় অ্যাগ্লুটিনেশন বা স্তূপীকরণ। ধরো মারামারি করে একটার সাথে আটকে গিয়ে সবগুলো দলা মশলা পাকাইয়া এক জায়গায় স্তূপ করে মানে জমাট বেঁধে গেছে, এটাকে বলা হচ্ছে অ্যাগ্লুটিনেশন। এরপরে অধক্ষেপণ। ধরো এরা হচ্ছে মানে একটার সাথে আটকে গিয়ে ধরো এরা হচ্ছে তলানি পড়ে গেছে, এটাকে বলা হচ্ছে প্রিসিপিটেশন বা অধক্ষেপণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এরা জাস্ট প্রশমন করে রাখছে, মানে অ্যান্টিজেনকে কাজ করতে দিচ্ছে না, জাস্ট আটকে রাখছে, মানে নিউট্রাল করে রাখছে, এটাকে বলা হচ্ছে প্রশমন। এরপরে জাস্ট ভেঙে ফেলছে, এটাকে বলা হচ্ছে কি লাইসিস বা বিশ্লিষ্টকরণ। তো তোমরা জাস্ট হেডলাইনগুলো মনে রাখো, ঠিক আছে। অ্যান্টিজেনের বিরুদ্ধে ফেস টু ফেস বা প্রত্যক্ষ আক্রমণ সে কীভাবে করে? সে চারভাবে করে: স্তূপীকরণ বা অ্যাগ্লুটিনেশন, অধক্ষেপণ বা প্রিসিপিটেশন, প্রশমন বা নিউট্রালাইজেশন, বিশ্লিষ্টকরণ বা লাইসিস। এরপরে সেকেন্ডলি সে হচ্ছে কমপ্লিমেন্টকে সক্রিয় করে, কমপ্লিমেন্ট প্রোটিনকে সক্রিয় করে, ঠিক আছে। তাহলে আমরা জানি কমপ্লিমেন্ট প্রোটিনকে সক্রিয় করে কয়টা অ্যান্টিবডি? দুইটা। একটা হচ্ছে কি আইজিজি, একটা হচ্ছে আইজিএম, ইমিউনোগ্লোবুলিন জি এবং হচ্ছে এম, এই দুইটা মনে রাখতে হবে মাস্ট, ঠিক আছে। আচ্ছা, এই গেল। এখন এখানে কি হয়? এখানে হচ্ছে আরও কিছু প্রসেস আছে, যেমন হচ্ছে অপসোনাইজেশন, এরপর হচ্ছে বিশ্লিষ্টকরণ, স্তূপীকরণ, ভাইরাস নিউট্রালাইজেশন, ক্যামোটেক্সিস। তাহলে এই কাজগুলোও আমাদের অ্যান্টিবডি করে, ঠিক আছে। তাহলে অপসোনাইজেশন কি? অপসোনাইজেশন প্রসেসটা হচ্ছে ধরো কাইন্ড অফ সসিং, এটা মনে রাখো, সস। এবং সস কি তোমরা তো সবাই চিনো, ঠিক না? টমেটো সস বা আরও অন্যান্য জিনিসের সস আছে, ঠিক না? এখন সস জিনিসটা কী করে? জিনিস পাতিগুলোর স্বাদ বাড়ায় দেয়। ধরো তোমাকে একটা মানে শুকনা সিঙ্গারা দেওয়া হইলো বা শুকনা সমোসা দেওয়া হলো, এখন তুমি একটা হাইয়েস্ট দুইটা খাইতে পারবা, বাট সাথে যদি সস অ্যাড করা হয় এবং সসটা যদি খুবই সুস্বাদু হয়, তাহলে তুমি দুইটার জায়গায় 5টা খেয়ে ফেলতে পারবা। তাহলে সসটা এখানে কী করছে? এখানে তোমার মানে খাওয়ার যে অ্যামাউন্ট সেটা বাড়াইছে, ঠিক না? মানে তুমি আগে 2টা খাইতে পারতো নর্মালি খুব কষ্ট করে, এখন তুমি সস পাওয়ার পরে মানে ইন্টারেস্টিংলি তুমি আরও 4-5টা বেশি খাইতে পারতেছো। তো সেমভাবে আমাদের যে ম্যাক্রোফেজ, আমরা জানি ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, ওরা তো ব্যাকটেরিয়াকে খায়, ঠিক না? ওরা ব্যাকটেরিয়া কী করে খায়? খাওয়ার প্রসেসটার নাম কি? ফ্যাগোসাইটোসিস। এখন তুমি কী করলা? ওইখানে একটা সস দিলা, তো ওই সসটা কে? ওই সসটা হচ্ছে তোমার অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স এবং কমপ্লিমেন্ট সিস্টেম। তাহলে ওরা সসের মতো কাজ করে। তার মানে কি তখন এই ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল এরা আরও অনেক বেশি গুণ মানে ওদের মানে ফ্যাগোসাইটোসিস করার প্রসেসটা বেড়ে যায়। তো এটাকে বলা অপসোনাইজেশন, জাস্ট সিম্পলি এটাই, ঠিক আছে। মানে কম সময়ে শতগুণ বেশি ব্যাকটেরিয়া খেয়ে ফেলে। আচ্ছা, তাহলে এখান থেকে এই হেডলাইনগুলো জানো। আচ্ছা, 3 নম্বর জিনিসটা হচ্ছে অ্যান্টিবডি কী করে? সংক্রমণের বিস্তার প্রতিরোধ করে, ঠিক আছে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আইজিই, ওকে। আচ্ছা, তাহলে ওই যে ইনফ্লামেশনের 4টা মৌলিক জিনিস, যে লাল, গরম, ফুল, ব্যথা। আচ্ছা, অ্যান্টিজেন অ্যান্টিবডির মধ্যে পার্থক্য। তাহলে অ্যান্টিজেন কি আমরা জানি? অ্যান্টিজেন হচ্ছে কি বহিরাগত বস্তু বা প্যাথোজেন বা জীবাণু, আর অ্যান্টিবডি তার বিরুদ্ধে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি? সেটা মানে নর্মালি মানে প্রোটিন, প্লাজমা প্রোটিন। আর অ্যান্টিজেনটা মেনলি প্রোটিন হয় অথবা জটিল কার্বোহাইড্রেট হয়,
খেয়ে অ্যান্টিবডি কই থাকে? অ্যান্টিবডি থাকে রক্তরস বা প্লাজমাতে, এছাড়া দেহ তরলে নির্দিষ্ট প্লাজমা মেমব্রেনে। আর অ্যান্টিজেন কই থাকে? অ্যান্টিজেন থাকে লোহিত কণিকার প্লাজমা মেমব্রেনে, ঠিক আছে, অথবা জীবাণুর উপরিতলে। তাহলে অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয়, মানে অ্যান্টিজেনের রিয়াকশানে অ্যান্টিবডি তৈরি হয়, ঠিক আছে। তাহলে উল্টাটা তো হবে না। আচ্ছা, তাহলে অ্যান্টিজেন কী করে? অনাক্রম্যতন্ত্র বা ইমিউন সিস্টেমকে উদ্দীপিত করে। আর অ্যান্টিবডি কী করে? ডিফেন্স, মানে ওরা ডিফেন্স হেল্প করে, এরা ধ্বংস করে। অ্যান্টিজেন শরীরে ধ্বংস করতে আসে, আর এরা রক্ষা করে। কে? অ্যান্টিবডি ওদের ধ্বংসের বিরুদ্ধে রক্ষা করে। আচ্ছা, এখন আরও দুটো জিনিস, একটা হচ্ছে অ্যান্টিবডি আর একটা হচ্ছে ইন্টারফেরন, ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য। তাহলে অ্যান্টিবডি কী করে? খুব স্লোলি কাজ করে, ইন্টারফেরন খুব দ্রুত কাজ করে। অ্যান্টিবডি ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে, আর ইন্টারফেরন অনলি ভাইরাস, ঠিক আছে। অ্যান্টিবডি দীর্ঘস্থায়ী, ইন্টারফেরন স্বল্পস্থায়ী। অ্যান্টিবডি কাজ করে কোষের বাইরে, ইন্টারফেরন কাজ করে কোষের ভিতরে। আচ্ছা, এবার আসো টিকা বা ভ্যাকসিন, আমাদের আজকের চ্যাপ্টারের মানে 3 নাম্বার গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। এটাও 15 স্টার, কারণ রিসেন্টলি যত অ্যাডমিশন টেস্ট হচ্ছে, প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে টিকা থেকে একটা করে কোয়েশ্চেন থাকতেছে মাস্ট, ভ্যাকসিন থেকে, ঠিক আছে। আচ্ছা, এটা আবিষ্কার করছে কে? আবিষ্কার করছে ইংরেজ চিকিৎসক এডওয়ার্ড জেনার 1796 সালে। গুটি বসন্তের ভ্যাকসিন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। তাহলে কে আবিষ্কার করছে? কোন টিকাটা আবিষ্কার করছে, ঠিক আছে। ওনার ওই টিকা আবিষ্কার করার কারণে ইমিউনোলজি নামক এই ইমিউনোলজি নামক এই বিদ্যাটা বা এই শাস্ত্রটা শুরু হয়েছে আর কি। এরপরে ফরাসি বিজ্ঞানী লুই পাস্তুর কী করছে? 1821 সালে, মানে মোটামুটি 100 বছর পরে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন আবিষ্কার করছে। 1885 সালে জলাতঙ্কের ভ্যাকসিন আবিষ্কার করছে, ঠিক আছে। কে? লুই পাস্তুর। তাহলে ওনারা খুব গুরুত্বপূর্ণ অবদান আছে। এছাড়া বর্তমানে যক্ষা, টাইফয়েড, হুপিং কাশি, পোলিও, হাম, হেপাটাইটিস বি, কোভিড-19 সবগুলোর ভ্যাকসিন আবিষ্কার হয়েছে। বাট এখনও পর্যন্ত মরণব্যাধি এইডস, হেপাটাইটিস সি ভ্যাকসিন আজ পর্যন্ত আবিষ্কার করা যায় নাই। এই জন্য এই রোগগুলোর প্রাদুর্ভাব অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, ভ্যাকসিন থেকে পড়তে হবে আমাদের মেনলি ভ্যাকসিনের প্রকারভেদগুলো, মানে কী কী টাইপের ভ্যাকসিন আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এত গুরুত্বপূর্ণ যে এটা মেডিকেলে আসার পরেও তুমি মেডিকেলে 4th ইয়ার পর্যন্ত এটা পড়বা, ঠিক আছে। আচ্ছা, তাহলে 5 প্রকারের ভ্যাকসিন আছে, 5 প্রকার। তাহলে 5 প্রকার, তাহলে মেনলি মনে রাখো ফার্স্টে যে ভ্যাকসিন আছে 5 প্রকারের। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে মৃত বা নিষ্ক্রিয়, মানে কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড, মানে জীবাণুটাকে মেরে ফেলা হয়েছে অথবা নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। এরপর শক্তিহ্রাস, মানে জীবাণুটা জীবিত আছে বাট ওটা শক্তিহ্রাস করে ফেলা হয়েছে যাতে সে জীবাণু মানে সে রোগ সৃষ্টি করতে না পারে। এরপর টক্সোয়েড, মানে জীবাণুটা গোটা পুরা জীবাণুটা নেওয়া হয় নাই, ওই জীবাণুর জাস্ট মানে বিষটা নেওয়া হয়েছে, টক্সিনটা। এবং উপ-একক বা সাব ইউনিট, এরপর হচ্ছে অনুবন্ধী বা কনজুগেট, ঠিক আছে। তাহলে নামগুলো মনে রাখতে হবে মাস্ট। তাহলে মৃত বা নিষ্ক্রিয়, ইংলিশ টার্মটা মনে রাখতে হবে কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড, শক্তিহ্রাস অ্যাটেনিউটেড, আর টক্সোয়েড, উপ-একক বা সাব ইউনিট, এরপর হচ্ছে অনুবন্ধী বা কনজুগেট। এখন সবগুলোর উদাহরণ, ভেরি ইম্পর্টেন্ট উদাহরণগুলো, ঠিক আছে। এখন তোমার উদাহরণগুলোর মধ্যে মৃত বা নিষ্ক্রিয় কারা? ইনফ্লুয়েঞ্জা, কলেরা, পোলিও, হেপাটাইটিস এ, র্যাবিস, ঠিক আছে। শক্তিহ্রাস কারা? শক্তিহ্রাস হচ্ছে মিজেলস, মাম্পস, পানি বসন্ত, টাইফয়েড, ঠিক আছে। মাম্পস, মিজেলস, পানি বসন্ত, টাইফয়েড। তাহলে তুমি এটা সংক্ষেপে আমরা মনে রাখছি এভাবে, বা তোমরা মনে রাখতে পারো যে মা, মি, পা, টা, ঠিক আছে। তাহলে মাতে মাম্পস, মিতে মিজেলস, পাতে পানি বসন্ত, টাতে টাইফয়েড। কি মনে রাখবা? আবার বলো, মাম্পস, মিজেলস, পানি বসন্ত, টাইফয়েড। তাহলে মাম্পস, মিজেলস আরেক নাম হাম, বাংলা নামটা মনে রাখতে হবে, মিজেলস, হাম। মাম্পস তো মাম্পসই, পানি বসন্ত আরেক নাম চিকেন পক্স মনে রাখতে হবে, টাইফয়েড মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের শক্তিহ্রাস বা অ্যাটেনিউটেড। এবার টক্সোয়েডের জাস্ট দুইটা, একটা হচ্ছে টেটানাস বা ধনুষ্টঙ্কার, একটা হচ্ছে ডিপথেরিয়া। তাহলে দেখো টক্সোয়েড তুমি লিখো তো, যদি টক্সোয়েড লিখতে যাও তাহলে ফার্স্টে কি আসে? ফার্স্টে টি আসে, টক্সয়েড, লাস্টে ডি আসে, ঠিক না? তাহলে টিতে টিটেনাস, টিতে কি? এই যে টিতে টক্সয়েড, টিতে টিটেনাস, আর ডিতে হচ্ছে ডিপথেরিয়া, মনে থাকবে? তাহলে টিতে টিটেনাস, ডিতে ডিপথেরিয়া, তাহলে দুটা জীবাণু। এরপরে উপ-একক বা সাব ইউনিট, উপ-একক বা সাব ইউনিটে কি আছে? উপ-একক বা সাব ইউনিট হচ্ছে হেপাটাইটিস বি ভ্যাকসিন, আর হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ঠিক আছে। এটাকে সংক্ষেপে লেখা হয় এভাবে, হেপাটাইটিস বি ভ্যাকসিন, হিউম্যান
প্যাপিলোমা ভাইরাস, এইচপিভি। ঠিক আছে, আচ্ছা কে কে বুঝতে পারছো বলো তো, যারা ক্লাসে আসো কেউ একজন কমেন্ট করে বলো বুঝতে পারতেছো কিনা। এরপরে তার লাস্ট ওয়ান হচ্ছে অনুবন্ধী বা কনজুগেট। অনুবন্ধী বা কনজুগেট, এখানে হচ্ছে দুইটা ভিন্ন উপাদানকে মিক্স করা হয়, ঠিক আছে। যেমন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, HIV ভ্যাকসিন। এরপর আরও একটা আছে 6 নাম্বার, সেটাকে বলা হয় ডিএনএ ভ্যাকসিন। আচ্ছা, প্লাজমিড দিয়ে ট্রান্সফার করা হয়। এখন হচ্ছে তোমার ভ্যাকসিনেশন, মানে টিকা দেওয়ার প্রসেসটার নাম হচ্ছে ভ্যাকসিনেশন। এডওয়ার্ড জেনার এটা আবিষ্কার করছেন, আমরা পড়ে আসছি। সেকেন্ড জেনারেশন ভ্যাকসিন হিসেবে হেপাটাইটিস বি উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তাহলে অ্যান্টিবডি মানুষের দুইভাবে উৎপন্ন হতে পারে, তুমি কেউ অসুস্থ হইলে আর কেউ যদি ভ্যাকসিন নেয়, মানে অসুস্থ মানে কি ন্যাচারালি জীবাণুটা ঢুকছে, আর ভ্যাকসিন তো মানে আর্টিফিশিয়ালি জীবাণুটা নিছে। আর কিছু ভ্যাকসিন আছে মিশ্র, মানে মিক্স, তিনটা জীবাণু একসাথে করে, যেমন MMR, মিজেলস, মামস, রুবেলা, এটা হচ্ছে মিক্সড ভ্যাকসিন। আচ্ছা, কিছু এই যে দেখো আরও কিছু আছে, যেমন হচ্ছে তোমার ডিপিটি, ডিপথেরিয়া, পার্টুসিস, টিটেনাস, OPV, ওরাল পোলিও ভ্যাকসিন, MMR, মিজেলস, মামস, রুবেলা, BCG, ব্যাসিলাস কামেট গুয়েরিন। BCG হচ্ছে কিসের ভ্যাকসিন? BCG হচ্ছে তোমার যক্ষার ভ্যাকসিন, যক্ষার, ঠিক আছে, যক্ষার বা টিবি ভ্যাকসিন, ব্যাসিলাস কামেট গুয়েরিন। আচ্ছা, বাংলাদেশের ভ্যাকসিন প্রোগ্রাম এখান থেকে জাস্ট জেনে রাখো যে 1974 সালে বাংলাদেশে সরকারিভাবে টিকা দেওয়া শুরু হয়েছে, ঠিক আছে। শুরু করছিল 6টা রোগ নিয়ে। 6টা রোগ কী কী ছিল? যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্ট্রাঙ্কার, পোলিও, হাম, ঠিক আছে। বর্তমানে দেওয়া হয় হচ্ছে তোমার এই টিকাগুলা, জাস্ট জেনে রাখো। আচ্ছা, এরপরে পোলিও ভ্যাকসিন, পোলিও ভাইরাস জন্য দেওয়া হয়। এরপরে BCG টিকা, BCG হচ্ছে যক্ষার জন্য দেওয়া হয়। যক্ষার জীবাণুটার নাম হচ্ছে জেনে রাখতে হবে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, ঠিক আছে। এটা কখন দেওয়া হয় বলতে পারবা? BCG হচ্ছে দেওয়া হয় জন্মের 1 মাসের মধ্যে, মানে 14 দিনের মধ্যে BCG, মানে একদম শুরুতে, এর আগে আর কোনো ভ্যাকসিন দেওয়া হয় না, ঠিক আছে। জন্ম নেওয়ার একদম শুরুতে BCGটা দেওয়া হয়। আচ্ছা, পোলিওর জন্য 2টা টিকা আছে, একটা হচ্ছে খাওয়ানোর টিকা, আরেকটা হচ্ছে কি ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া টিকা, ঠিক আছে। তাহলে বিজ্ঞানী শখ হচ্ছেন এই যে ভ্যাকসিনটা আবিষ্কার করছেন পোলিওর। আচ্ছা, এখন ডিপিটি টিকা। ডিপিটিতে 3টা ডিজিজ আছে, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্ট্রাঙ্কার, ঠিক আছে। এখন এই রোগগুলার তুমি জীবাণুটার নাম জেনে রাখতে পারো, এটা তোমার ওই অনুজীব অধ্যায়েও আছে ব্যাকটেরিয়ার নামগুলো, বাট এখানেও জেনে রাখতে পারো। ডিপথেরিয়া হয় করানি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া দিয়ে, টিটেনাস হয় ক্লস্ট্রিডিয়াম টিটেনি দিয়ে, হুপিং কাশি হয় বর্ডেরলা পারডুসিস দিয়ে, ঠিক আছে। দেখো নামের মধ্যে আছে প্রশ্ন অ্যান্সারগুলো। ডিপথেরিয়া করানি ব্যাকটেরিয়াম ডিপথেরি, টিটেনাস ক্লস্ট্রিডিয়াম টিটেনি, পারডুসিস বর্ডেরলা পারডুসিস, তাহলে জীবাণুর নামের সাথে রোগের নাম মিল আছে, ঠিক আছে। এরপরে এই যে মেমোরি সেলের ভূমিকা আমরা বলছিলাম, এই যে মেমোরি সেলটা কী করে, সে সেকেন্ডারি সাড়া দেয়। প্রাইমারি সাড়া কোনটা? প্রথমবার যে যুদ্ধটা হয়ে গেছে সে যুদ্ধের যে সমস্ত ঘটনাগুলো মনে রাখে, জীবাণুর সমস্ত চরিত্র মনে রেখে নেক্সট টাইম সে সেকেন্ডারি সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের অধ্যায় আজকে এখানে শেষ। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, তাহলে আমরা এক নজরে অধ্যায়টার সামারি করে ফেলি। তাহলে এই অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইমিউনিটির, ঠিক আছে। মানে ইমিউন সিস্টেমে কী কী অঙ্গ আছে, ইমিউন সিস্টেমের কী কী অঙ্গ আছে, ঠিক আছে। তাহলে অঙ্গগুলোর নাম মনে রাখা, ঠিক আছে। এরপরে কী কী কোষ আছে, কোষগুলোর নাম মনে রাখা, ঠিক আছে। এরপরে ইমিউন রেসপন্স কয় প্রকারের আছে, ঠিক না। ইমিউন সারা বা ইমিউন রেসপন্স হচ্ছে 3 প্রকার আছে, ঠিক না। ফার্স্ট লাইন মানে প্রথম প্রতিরক্ষা, তারপরে কি সেকেন্ড লাইন, এরপর হচ্ছে থার্ড লাইন, ওকে। এর মধ্যে ফার্স্ট লাইন অ্যান্ড সেকেন্ড লাইন হচ্ছে তোমার কি, এটা হচ্ছে নন স্পেসিফিক এবং এরা হচ্ছে ইননেট, জন্মগত, ঠিক আছে। আর থার্ড লাইন হচ্ছে কি, সে হচ্ছে স্পেসিফিক এবং সে হচ্ছে কি অ্যাকুয়ার্ড। এরপরে আমরা হচ্ছে এই অ্যাকুয়ার্ড মানে অর্জিত প্রতিরক্ষা আবার পড়ছি কয়েক রকম, একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে কি অক্রিয়, ঠিক আছে। তাহলে
অ্যাকোয়ার্ড আবার কি সক্রিয় মানে অ্যাক্টিভ, আর একটা হচ্ছে কি প্যাসিভ মানে অক্রিয়। তাহলে সক্রিয় আবার দুই রকম, একটা হচ্ছে ন্যাচারাল সক্রিয়, আরেকটা হচ্ছে কি আর্টিফিশিয়াল। সেমভাবে প্যাসিভ একই অবস্থা, এখানে ন্যাচারাল এবং হচ্ছে আর্টিফিশিয়াল। তো অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে জীবাণু, অ্যাক্টিভ মানে জীবাণু ঢুকছে, অ্যাক্টিভ মানে জীবাণু ঢুকছে। এখন জীবাণু যদি সরাসরি ঢুকে মানে রোগ সৃষ্টি করে তখন সেটা ন্যাচারাল, আর যদি সেটা তুমি ভ্যাকসিনের মাধ্যমে নাও, ভ্যাকসিন বা টিকার মাধ্যমে নাও, তখন সেটা আর্টিফিশিয়াল। সেমভাবে প্যাসিভ মানে কি অক্রিয় মানে কি? এখানে অ্যান্টিবডি, প্যাসিভ মানে হচ্ছে অ্যান্টিবডি। এটা যদি ন্যাচারালি মায়ের শরীর থেকে আসে অমরা ক্রস করে বা বুকের দুধের মাধ্যমে, তাহলে সেটা ন্যাচারাল। আর যদি তুমি ইঞ্জেকশনের মাধ্যমে নাও সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইঞ্জেকশন, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ইমিউন রেসপন্স। এবং প্রত্যেকটার কন্টেন্ট, ফার্স্ট লাইনে কে কে আছে, কারা কারা কাজ করে, 9টা কন্টেন্ট। ফার্স্ট লাইনে 9টা কন্টেন্ট, সেকেন্ড লাইনে 6টা কন্টেন্ট, প্রত্যেকটা কন্টেন্টের নাম এবং এদের ডিটেলস আমরা হচ্ছে পড়ে ফেলছি লাস্ট ক্লাসে। থার্ড লাইনে কে কে আছে, বি অ্যান্ড টি লিম্ফোসাইট এবং অ্যান্টিবডি। অ্যান্টিবডি নিয়ে আমরা ডিটেলস পড়ছি। অ্যান্টিবডি কয় রকমের আছে? অ্যান্টিবডি 5 রকমের আছে, ঠিক না? এরা কি? এরা হচ্ছে গামা গ্লোবুলিন, এরা হচ্ছে প্লাজমা প্রোটিন, ঠিক? ওকে, এরা হচ্ছে 5 রকমের আছে। ইমিউনোগ্লোবুলিন GAMED, কোনটা কত পার্সেন্ট, কই কই থাকে, অমরা ক্রস করে কোনটা, বুকের দুধের মাধ্যমে কোনটা পাওয়া যায়, কোনটা কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করে, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভ্যাকসিনের প্রকারভেদ আমরা পড়ছি 5 রকমের। ওকে, তাহলে এই জায়গাগুলো থেকে প্রতি বছরই রিপিটেড প্রশ্ন হয়, প্রশ্নের প্যাটার্ন একই জায়গায়। তাহলে আমরা এই অধ্যায়টা কমপ্লিট করছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে প্রশ্নগুলো কোন জায়গা থেকে আসে। এরপরে তোমাদের কাজ হবে তোমাদের প্রশ্ন ব্যাংক নিয়ে বসা, যে বিগত 10 বছর আসলে এই অধ্যায় থেকে প্রশ্ন কীভাবে আসছে তুমি দেখে ফেলবা। এবার আমাদের ক্লাসগুলো মিলাবা, হ্যাঁ, এরপরে প্র্যাকটিস করবা, দেখবা যে একদম ইজি, ঠিক আছে? তো কারো কোনো প্রশ্ন আছে কি না বলো? কারো কোনো প্রশ্ন থাকলে 2 মিনিটের মধ্যে বলো, আমরা আনসার দিব, এরপরে ক্লাস শেষ করব। ওকে, এনি কোয়েশ্চেন? ওকে, কারো যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত। তোমরা যারা শুরু থেকে ছিলা সবাইকে ধন্যবাদ, কারণ 1 ঘন্টা ধৈর্য ধরে এই কঠিন টপিকটা পড়ছো, যেটা শর্ট সিলেবাস ছিল না। এবং এটা একটু খুব কমন চ্যাপ্টার, যে মেডিকেল অ্যাডমিশনের লাস্ট 6-7 বছরে খুব কমনলি এখান থেকে প্রত্যেকবারে 1-2টা করে কোশ্চেন আসতেছে। তাহলে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, বাট জিনিসটা একটু জটিল, একটু কঠিন, কিন্তু বুঝলে এবং বুঝে বুঝে মনে রাখলে খুবই সোজা, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই।